চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম আলম। ওনার বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার পুলিশ লাইন্স এলাকায়। বর্তমানে উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন, অনার্স 3য় বর্ষে। ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল 1970-এর দশকের কোনো একটা সময়। ওনার নানাই মূলত এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকের কাছে বলেছিলেন। ওনার নানার নাম চাঁদ মিয়া। ঘটনাটি যে সময়ে ঘটে সেই সময়ে নানার বয়স ছিল 35 থেকে 40-এর মধ্যে। নানা টিনের ব্যবসা করতেন। টিন কিনতে বা ব্যবসার কাজে তাকে প্রতি মাসে একবার বগুড়ায় যেতে হতো। তৎকালীন রাস্তাঘাট তো খুব একটা ভালো ছিল না। এমন রাস্তা ছিল কখনো পায়ে হেঁটে, কখনো ভ্যানে করে, কখনো গরুর গাড়িতে করে, আবার কখনো নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হতো। নানা বগুড়ায় যাওয়ার ক্ষেত্রে এইভাবেই উনি যেতেন। বলে রাখা ভালো, গাইবান্ধা থেকে বগুড়ায় যেতে বর্তমানে কিন্তু বাসে 2 ঘন্টার মতো সময় লাগে। আর সেই 70-এর দশকের ওই সময়টাতে তখন রাস্তাঘাটের অবস্থা যা ছিল, তখন তো আরও বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। নানা কি করতেন, ফজরের আজানের পরপরই নামাজ পড়ে বের হয়ে যেতেন। এরপর উনি ওনার গন্তব্যে গিয়ে কাজ সেরে আবার রাত 9টা কি 10টার মধ্যেই বাড়িতে চলে আসতেন। দীর্ঘ সময় কিন্তু একদম ফজরের পরে বের হয়ে গিয়ে কাজ সেরে আবার বাড়িতে চলে আসা। তবে সবসময় যে উনি আসতে পারতেন বিষয়টা এরকম না। কখনো রাত বেশি হয়ে গেলে গাইবান্ধা ও বগুড়ার মধ্যবর্তী একটি জায়গা রয়েছে গোবিন্দগঞ্জ নামে। এই গোবিন্দগঞ্জে ওনার এক আত্মীয়ের বাড়ি ছিল, সেখানে রাত্রে আর কি বিশ্রাম নিতেন, থাকতেন, এরপর বাড়িতে আসতেন। একবার এক গুরুত্বপূর্ণ কাজে তাকে দুপুরের দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হতে হয়। উনি কিন্তু ফজরের আজানের পরপর বেরোতেন, সেখানে উনি দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছেন। বগুড়ায় গিয়ে কাজ সারতে সারতেই তার রাত 8টার বেশি বেজে যায়। নানা তবুও রওনা করেন, ভেবেছিলেন গোবিন্দগঞ্জ পর্যন্ত এসে সেই আত্মীয়ের বাড়িতে রাতটা কাটিয়ে সকালে গাইবান্ধা চলে আসবেন। এরপর যথারীতি উনি ভ্যান থেকে নেমে একা নির্জন পথ ধরে হেঁটে হেঁটে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছালে তখন তো উনি বেশ বিপদেই পড়ে যান। ওই সময় তো তার কাছে ঘড়ি ছিল না, সময় বলতে পারেন নাই। উনি যখন আত্মীয়ের বাড়িতে পৌঁছান তখন দেখেন সেই আত্মীয়ের বাড়িতে তালা দেয়া। মোবাইল ফোনেরও তো প্রচলন ছিল না সেই সময়, আর আগে থেকে জানারও সুযোগ ছিল না। নিশ্চয়ই সেই আত্মীয়রা তারা কোথাও বেড়াতে গিয়েছে। আর আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দূরে দূরে। কার কাছে গিয়ে কি জিজ্ঞেস করবেন এটাও তো উনি বুঝতে পারছিলেন না। কি আর করা, রাত হয়ে গেছে, বাড়িতে তো যেতে হবে। উনি নদীর দিকে হাঁটতে থাকেন, কারণ এরপর ওনাকে নদীটা পাড়ি দিতে হবে। ওই সাইডে রয়েছে আত্রাই নদী। চাঁদনি রাত ছিল, পথ চিনতে নানার খুব একটা বেশি সমস্যা হচ্ছিল না। নদীর ঘাটে পৌঁছানোর পর তিনি দেখেন কোনো নৌকা নেই ঘাটে। চারদিক একদম জনমানবহীন। আশেপাশে তাকিয়ে তিনি দূর থেকে একটা হারিকেনের আলো দেখতে পান। আশ্রয়ের খোঁজে সেদিকে হাঁটতে থাকেন। রাতে কোনো কোনো জেলে নদীর পাশে ছাউনি বানিয়ে সেখানে বিশ্রামের মতো জায়গা করে, সারা রাত জেগে মাছ ধরে। তো এটা অনেক জায়গায় আছে। তো নানা ওইখানে চলে আসেন। ওই ছাউনির কাছে এসে ডাকতে থাকেন যে, ও ভাই, ভিতরে কে আছেন? ভিতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসে। তো নানা বলে যে, আমি এরকম একটা সমস্যায় পড়ছি, আত্মীয় তো নাই, কি করি, এখন তো যেতেও পারছি না। তখন ওই জেলে উনি বলেন যে তার নাম হচ্ছে হারু, সবাই তাকে হারু বলে ডাকেন। হতে পারে তার নাম হারুন বা অন্য কিছু, তবে সবাই তাকে হারু বলে ডাকেন, এমনটাই বলেছিলেন। উনি বলেন যে, তোমার কোনো চিন্তা নাই, আমি এখন নৌকা নিয়ে মাছ ধরতে একটু বাইরে বের হব, তুমি এই ছাউনির মধ্যে আশ্রয় নাও। নানাকে উনি ছাউনিতে বিশ্রাম নিতে বলে নৌকায় করে উনি চলে যান বেশ কিছুটা দূরে। এদিকে সারাদিনের ক্লান্তি, রাতে খাওয়া দাওয়াও করেন নাই, আর এমন ক্লান্তি তার ছিল নানা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে নানার ঘুম ভাঙে। হারু, হারু, কিরে, ওট ওট, হে হারু। নানা চোখ খুলে দেখেন ওই ছাউনিটা ভূমিকম্পের মতো কাঁপছে। মনে হচ্ছে কেউ যেন সজোরে ওই ছাউনিটা ধরে ঝাঁকাচ্ছে।
আর এই ডাকগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। নানা ভাবলেন চোর ডাকাত জিনভূত কিনা। উনি ভয়ে ভয়ে বাইরে বের না হই ছনের বেড়া হালকা করে একটু আঙ্গুল দিয়ে সরিয়ে বাইরে থেকে দেখার চেষ্টা করেন ঘটনাটা কি বাইরে কে। উনি তাকিয়ে যা দেখেন তাতে ভয়ে ওনার গলা শুকিয়ে যায়। উনি দেখতে পান একটা প্রকাণ্ড লোমশ হাত দূর থেকে ফসলের মাঠ পেরিয়ে এই ছাউনি পর্যন্ত চলে এসেছে। ওই হাতটি মূলত ছাউনি ধরে ঝাঁকাচ্ছে। এত বড় হাত, সর্বনাশ। এই জিনিসটা ঝাঁকাচ্ছে আর বলছে, এ হারু, এ হারু। নানা তো যথেষ্ট সাহসী ছিলেন, আগেও ছোটখাটো প্যারানরমাল সমস্যায় উনি পড়েছিলেন, যেহেতু রাত বিরেতে ওনাকে বাড়িতে আসতে হতো। তা সত্ত্বেও তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং আল্লাহকে ডাকতে থাকেন। উনি আঁটোসাঁটো হয়ে ওই ছাউনির মধ্যে বসে থাকেন, নিঃশব্দে, কোনো কথা বলছেন না, মনে মনে দোয়া দুরূদ পড়ছেন। 2 মিনিটের মতো এরকম ডাকাডাকি হয়, এরপর ঝাঁকুনি থেমে যায়, হাতটিও মিলিয়ে যায়। এর কিছুক্ষণ পর এই হারু ফিরে আসলে নানা তাকে সব ঘটনা খুলে বলেন, অনুরোধ করেন যে আমাকে এখনই নদীটা পার করে দেন, ভয়, আমার অবস্থা খারাপ, আমি আর এখানে থাকতে চাই না। হারু বলে, ও এই ঘটনা, আরে বাপু ভয় পেও না তো, ও কিছু না, আরে এত রাতে তুমি যাবেই বা কোথায়, চুপ করে বসো তো, কোনো ভয় নেই। এই বলে হারু ছাউনির থেকে বাইরে বেরিয়ে একটা কাজ করে বসেন। ফসলের জমির যেই সাইড থেকে ওই যে লম্বা একটা হাত বেরিয়ে এসেছিল, ওইদিকে মুখ করে বলতে থাকেন, বড়দা, ও বড়দা, শুনতে পাচ্ছেন, ও বড়দা। তো এরকম ডাকাডাকি করছে। ওই সময় কি করে, নানাও ওই হারুর পিছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকেন ঘটনাটা কি। অপর দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই কে ডাকে রে, হারু নাকি? তখন হারু বলে ওঠেন, যে বড়দা, আমি এই সেলিরে রেখে একটু এই নদীতে গেছিলাম দাদা, আপনার ডাক তো শুনিনি কো। অপর দিক থেকে ভেসে আসে, ও তাই বল, এই সাওয়ালটা কি আবার ভয় পাইছে কিনা, আবার আমি যে ডাকলো মরে বল, ভয় যেন না পায়। হারু বলে যে, জি বড়দা, একটু তো ভয় পাইছে, এই নতুন মানুষ, আপনাকে তো চেনে না। তখন অপর দিক থেকে আর একটা কণ্ঠ, যে কণ্ঠটা ভেসে আসছিল, সে বলে ওঠে, আমার শরীরটা বড় খারাপ রে হারু, বাজারে গিয়ে আমার ভাইকে খবর দে, দেখ তো কাউকে পাঠানো যায় কিনা, না হলে তুই যা, ওকে একটু ডাক, আমার কথা বল যে আমি ডাকছি, আমার শরীরটা খুব অসুস্থ। তখন হারু বলে ওঠেন, জি বড়দা, আমি তাহলে এই ছেলেটারে বাজারে পাঠাই দেই নদী পার করে, আমি নৌকা পারে রেখে কিভাবে যে যাই। তখন অপর পাশ থেকে বলে, আচ্ছা ঠিক আছে তাই কর, আর ওরে বলিস ভয়টা যেন না পায়, আর ওকে বিস্তারিত বলে দিস কিভাবে কি করতে হবে। ওই সময় আবার ওই অপর পাশ থেকে ওই কণ্ঠটা বলে ওঠে, হ্যাঁ রে সাওয়াল, পারবি তো, ভয় পাইছিস নাকি, যাবি নাকি? তখন আবার নানা কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, জি যাব, হালকা পাতলা ভয় পাইছি, তবে এখন আর ভয় লাগতেছে না। তখন অপর পাশ থেকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই তোকে, নদী পার হয়ে সোজা বাজারে ঢুকে যাবি, যেখানে মাছ বিক্রি করে সেখানে, ওখানে গিয়ে আমার ভাইকে পাবি। নানা তখন বলেন যে, সে না হয় গেলাম, কিন্তু আমি তাকে চিনব কিভাবে? তখন আবার অপর পাশ থেকে আওয়াজ আসে, ওখানে গিয়ে সবচেয়ে লম্বা লোক, যেটা সবচেয়ে লম্বা যেটা আছে, তার কাছে গিয়ে বলবি নদীর ওই পারে বট গাছে আপনার যে ভাই থাকে তিনি বড্ড অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছে, আর বলিস যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। নানা বলে, আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। তো এরপরে সব ডাকাডাকি থেমে যায়। ওই হারু নৌকায় করে নদী পার করে দেয় নানাকে, আর নদী পার হতে হতে নানাকে অভয় দিয়ে ঠিকঠাক মতো কাজটা করার জন্য বলে। আর হারু বলে দেন যে নানা যতক্ষণ না পর্যন্ত ফিরবেন ততক্ষণ পর্যন্ত হারু নৌকা নিয়ে এখানে অপেক্ষা করবেন। হারুকে বিদায় জানিয়ে নানা বাজারের মধ্যে চলে যান। তখন কিন্তু কোনোভাবেই বাজারে লোক থাকার কথা না, তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, অনেক রাত। নানা বাজারে তো কাউকে দেখতে পান না, আর এই বাজারে উনি নতুন, কোথায় মাছ বিক্রি করে এটাও জানেন না। তারপরও উনি খুঁজতে থাকেন যে কোথায় এই বাজারে মাছ বিক্রি করতে পারে। কোনো জায়গায় কোনো সারা শব্দ নাই, কুকুর বিড়ালই, মানে বিড়ালও দেখা যাচ্ছে না সেখানে।
হঠাৎ করে নানা একটা জায়গায় দেখেন অনেক মানুষ, স্বাভাবিক আকৃতিরই মানুষ, মনে হচ্ছে তারা কেনাকাটা করছে, মাছ কেনা বেচা করছে, এরকম আর কি, এরকম মনে হচ্ছে। তখন এর মধ্যে লম্বা একটা লোক, তার চেহারা ছিল তো স্বাভাবিক মানুষের মতোই। তো তাকে গিয়ে নানা বলেন, এই যে ভাইজান শুনছেন, আমি তো আসছি আপনার বড় ভাইয়ের সালাম নিয়ে। আপনার বড় ভাই আপনাকে সালাম জানাইছেন আর বলছেন যে উনি খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠাইছেন আর ওনার মিষ্টি খেতে ইচ্ছা করছে। ওই লোকটা ঘুরে তাকায় নানার দিকে, মিনিট খানেক না, মানে হয়তো বা 30 সেকেন্ড 40 সেকেন্ড এক দৃষ্টি নানার দিকে তাকিয়ে থাকেন, মানে উনি কিছু ভাবছেন। এরপরে বলেন, ঠিক আছে চলো আমার পিছু পিছু আসো। নানা দেখলেন যে বাজারে কোনো লোকজন নাই, অথচ কোনো একটা দোকানে এই লোকটা গেল, সেই দোকান খোলা, সেটা হলো মিষ্টির দোকান। তো ওই লোকটা এক হাঁড়ি মিষ্টি, দই, সন্দেশ, এরকম বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য কিনে নদীর দিকে হাঁটতে থাকে। নানাও তার পিছু পিছু হাঁটতে থাকে, তার পাশাপাশি হাঁটতে পারছিলেন না, মানে ওই লোকটা এত দ্রুত হাঁটছিল যে তার পাশাপাশি আসার কোনো সুযোগ নেই। তবে নানা পেছন থেকে তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। নানা বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা স্বাভাবিক কিছুই না। নদীর পাড়ে এসে দুজনে দাঁড়িয়ে যান। এদিকে নানা ওই হারুকে ডাকতে থাকেন, ও হারু ভাই, ও হারু ভাই, এই যে আমরা তো চলে আসছি। তখন ওই লোকটা বলেন যে নৌকায় এখন পার হওয়ার সময় নাই, আমার বড় ভাই অসুস্থ, তুমি নৌকায় পার হয়ে যাও, আমি আমার মতো করে পার হয়ে যাচ্ছি। এই বলে ওই লোকটা করে কি, নদীর এপারে দাঁড়িয়ে এক পা এমন লম্বা করেছে যে ওই পাটা লম্বা হয়ে নদীর ওই পারে চলে গেছে। এরপর ওনার এক পা এই পাশে আর এক পা ওই পাশে, পুরো বডিটা উনি ওই পায়ের কাছে নিয়ে যান। এরপর এই পাটা ছোট করে আবার স্বাভাবিক আকৃতিতে উনি নিয়ে আসেন নিজের শরীরটাকে। এরপরে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেলেন। হারু এসে উপস্থিত হয় নৌকা নিয়ে। তো উনি নৌকায় উঠেছেন, অর্থাৎ নানা নৌকায় উঠেছেন। এই দৃশ্য দেখে তো নানা ভয়ে থরথর করে কাঁপছেন। তখন হারু নানাকে সাহস যোগাতে থাকে আর একটা বিড়ি ধরিয়ে বলে, নাও বিড়ি খাও, ভয়ের কিছু নাই। নানা যখন একটু স্বাভাবিক হন তখন হারু বলতে থাকেন, আসলে তুমি যাকে ডেকে নিয়ে আসছো উনিও জিন, মূলত তাড়াতাড়ি যাওয়ার জন্য এইভাবে উনি চলে গেছেন, না হলে সাধারণত আমি নৌকায় পার করে দেই, গল্প করতে করতে চলে আসি আর কি। তো এইভাবে আসলে অল্প কিছু কথা বলতে বলতে ওই ছাউনিতে নানা আর ওই হারু চলে আসেন। আর হারু তখন নানাকে বলেন যে আসলে এরা দুইজনই খুব ভালো জিন, এরা অনেক দিন ধরে এই এলাকায় আসে, আর এদের কারণে মূলত দুষ্টু পিশাচ শ্রেণীর জিনেরা জেলেদেরকে জ্বালাতন করতে পারে না। এরা মানুষদের অনেক উপকার করে, কখনো কোনো ক্ষতি করে না। মূলত এদের কারণেই আল্লাহর রহমতে মানুষ নির্ভয়ে রাতের বেলায় মাছ ধরতে পারে। তো এভাবে বিভিন্ন গল্পগুজব হচ্ছে। নানারও ভয়টার একদম কেটে আসছে, নাই বললেই চলে ভয়। ভালোই লাগছিল যে এরকম একটা পরিবেশে উনি হঠাৎ করে পড়ে গেছেন, ভয় পেয়েছিলেন, তো এখন আর ভয় নাই। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই হারু, তোরা খেয়েছিস রাতে? তখন হারু বলেন যে হ্যাঁ আমি তো খাইছি বড়দা, এই লোকটা তো আসলে খায় নাই, ওই আত্মীয় বাড়িতে গেছিল, যায় দেখে তালা মারা, তাই চলে আসছে এখানে, সে খাওয়া দাওয়া করেনি। তখন ওই পাশ থেকে বলে ওঠে, ও বুঝছি, তাহলে এই নে এক হাঁড়ি সন্দেশ খা তোরা, যেহেতু ছেলেটা খাওয়া দাওয়া করে নাই, তো দুইজন মিলেই খা। মুহূর্তের মধ্যে একটা লম্বা হাত ওই ছাউনির এক পাশে চলে আসে। ছাউনির কিন্তু মাথার সাইড, পায়ের সাইডে ফাঁকা থাকলেও ওই জায়গাটা ঢাকা ছিল, তো এক সাইডে খোলা রেখেছিলেন ওই সময় হারু। তো ওই দিক দিয়ে একটা হাত চলে আসে। হাত দেখে যদিও বা নানার ভয় পাওয়ার কথা, তবে নানা এবার মোটেও ভয় পান নাই। ঠিক একই রকম বেশ বড় আকৃতি একটা লোমশ হাত, হাতে একটা সন্দেশের হাঁড়ি, ওই জিনিসটা ছাউনির মধ্যে চলে আসে। তো নানা এটা দেখেন, হারু ওই হাঁড়িটা গ্রহণ করেন, দেখা যাচ্ছে ওর ভিতর সন্দেশ আছে। আর এগুলো তো নানা নিজেই দেখেছিলেন যে কিভাবে কিনেছে। নানা অবশ্য খেতে চাচ্ছিলেন না, কিছুটা আনইজি ফিল করছিলেন। হারু জোরাজোরি করে যে খাও রে বাবা, কোনো সমস্যা নাই। এরপর নানা এটা খান। খাওয়ার পর ভালোই লাগলো আর কি। এটা যে একদম অপার্থিব স্বাদ বিষয়টা এরকম না, তবে
মিষ্টির কোয়ালিটিটাও খুব ভালো ছিল আর কি। নানা তো ক্ষুধার্তও ছিলেন। এরপর হারু আর নানা সারা রাত গল্প করে কাটিয়ে দেন। ফজরের পরে যখন আস্তে আস্তে সকাল হচ্ছে, মানে সূর্য উঠছে, চারদিকে একটু ফর্সা হয়ে আসছে, এরপর নৌকাও ঘাটে চলে আসে। নানা এরপরে নদী পাড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসেন। তবে নানা এরপরে কখনোই এইভাবে আর এই নদীর পাড়ে রাতের বেলা আসার চেষ্টা করেননি। যতদিন উনি জীবিত ছিলেন ততদিন করেন। নানা এখন জীবিত নাই, এমনটাই জানিয়েছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সিয়াম আলম ভাই। প্রিয় লিসেনার্স, আমরা তো আসলে মেছো ভূতদের গল্প শুনি, তবে এই ঘটনাটা আমার কাছে বেশ অন্যরকম লেগেছে। যে ওই পাশ থেকে হারুকে নাম ধরে ডাকছে, হারুও তাকে খুব ভালোভাবেই চেনে, আর ওখানকার জেলেরাও তাকে খুব সম্মান করে, যেহেতু আশেপাশে কোনো দুষ্টু পিশাচ তাদেরকে বিরক্ত করতে পারে না এদের কারণে। তো নানার জীবনে ঘটে যাওয়া বেশ অদ্ভুত এক ভুতুরে ঘটনা, যেটা ভয় দিয়ে শুরু হলেও শেষ দিকে এসে ভয়ের কোনো লেশ মাত্রই ছিল না। ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ জানাই সিয়াম আলম ভাই সহ যারা আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনাদের সবার কাছ থেকে আরও অনেক অনেক ভয়ের ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আপনাদের একটা ঘটনা পড়ে শোনাবো, যে ঘটনাটি পাঠিয়েছেন আসিফ নামে এক ভাই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু তার বাসা হচ্ছে চট্টগ্রামে। ঢাকায় তার একটা ছোটবেলার বন্ধু আছে রাকিব, যার সাথে তিনি একটা মেসে থাকেন। তো তারা রাকিবের বাসা একই গ্রামে, মানে চিটাগংয়ের একই গ্রামে। বাসাটাও খুব বেশি দূরে না, তাদের বাসা থেকে ওদের বাসা কিছুটা দূরে, মানে একদম অল্প ডিস্টেন্সের বাসা। তো উনি আর রাকিব একসাথেই থাকেন সবসময়। তো রাকিবের একটা সিগনিফিক্যান্ট সাইড তিনি বলে রাখতে চান, যে রাকিব আসলে আমাদের মতো কোনো ধর্মে বিশ্বাস করে না। এরকম হওয়ার একটা পেছনে বড় কারণ হচ্ছে, ক্লাস 7-এ থাকতে ও আসলে বোর্ডিংয়ে শিফট হয়ে যায়, বোর্ডিং স্কুলে পড়াশোনা করে। তো যেই সময়ে ওর এইসব ব্যাপারে ধারণা হওয়ার কথা, ওই সময় তার আসলে পাশে কেউ না থাকে, এই ধরনের কিছু হয়নি এবং মনের মধ্যে কিছু ছিলও না। এবং তার বিশ্বাসটা এরকম হয়েছে যে আল্লাহ বললেও যে কেউ একজন আছে, এই সেটার মধ্যে তিনি আসলে আর ছিলেন না। আর সে ছিলেন মোটামুটি অন্যমনস্ক, সারাদিন আজগুবি সব চিন্তাভাবনায় তার মাথার মধ্যে ঘুরত। কিন্তু যিনি ভাই পাঠিয়েছেন আসিফ ভাই, তিনি সম্পূর্ণ উল্টা। তিনি নামাজ বাদ না দেওয়ার চেষ্টা করেন এবং এগুলাতেই নর্মালি তিনি বিশ্বাস করেন। তো তারা যেহেতু একই ডিপার্টমেন্টে পড়তেন, ডিপার্টমেন্টে আবার আসিফ ভাইয়ের খুব ভালো নাম ডাক ছিল তার রেজাল্টের জন্য, রেজাল্ট অনেক ভালো করতেন। তবে সে ছাত্রী হিসাবে তেমন একটা ভালো ছাত্র ছিল না। সারাদিন উনি যে ফ্রেন্ড আছে রাকিব মোবাইল নিয়ে পড়ে থাকতো। তো দুজন সম্পূর্ণ আলাদা হওয়ার পরেও তাদের মধ্যে খুব ভালো একটা মিল ছিল। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, তিনি তাকে আসলে বিশ্বাস করতেন অন্ধের মতো, তাই নিজের ভাইয়ের মতো তিনি জানতেন তার বন্ধুকে। এক ঈদে গ্রাম গেল, কিন্তু যে আসিফ ভাই আছেন তিনি ঈদের মধ্যে তার ফ্রেন্ড গেছে, কিন্তু তিনি যান না, একটা কাজে থেকে গেলেন। সে যাওয়ার পর বেশ কিছুদিন হয়ে যায় ঈদের, কিন্তু তার আসলে নাম আর আসার ব্যাক করার কোনো নামগন্ধ নাই। আর তিনি কয়েকবার কলও দিয়েছেন, কলও তিনি ধরছিলেন না। তার বাসায় কল দেওয়া হলেও তিনি কল ধরছিলেন না। এরপরে অনেক মাস কেটে যায় এবং কোনো খোঁজ খবর ছিল না। একদিন কোথ থেকে হুট করে তিনি বাড়ি ফিরে আসেন। তাকে অনেকদিন পরে দেখে আসলে আসিফ সাহেব নিজেও আসলে না শান্তির নিঃশ্বাস ফেলেন। অনেকদিন পর এসছে, বন্ধু মানুষ। তো সেই বাড়িতে এসেই তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো আসলে রাকিব কান্না করতে শুরু করে। এখন রাকিব ভাইয়ের বন্ধু মানে আসিফ ভাই, যিনি ঘটনা শেয়ার করেছেন, তিনি আসলে বুঝতে পারছিলেন না হচ্ছিল কি। পরে কাঁদো গলায় বলতে লাগলো রাকিবের আম্মু নাকি অসুস্থ, চিকিৎসার জন্য লাগি বেশ কিছু টাকা পয়সা দরকার, এখন এই টাকা কোথায় পাবে। পরে আসিফ ভাই, যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তাকে আশ্বস্ত করলেন যে তার আব্বাকে বলে টাকা দেওয়া যাবে। কিন্তু এক মুহূর্ত দেরি না করে তার আব্বার কাছে ফোন দিয়ে সে টাকার ব্যবস্থা করেন। তো তার আব্বা বড় ব্যবসা ছিল, তাই টাকা দিতে কোনো সমস্যা হয়নি। টাকা দেওয়ার পরও তার ব্লাড গ্রুপ জানতে চাইলে আসিফ ভাই বললেন যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ,
এবং সে ও তার আম্মুরও নাকি এই পজিটিভ, মানে ওই রাকিব ভাই বলতেছে তার আম্মুরও নাকি এই পজিটিভ রক্ত লাগবে। তো আসিফ সাহেব নিজেও রাজি হয়ে গেলেন, রক্ত দিতে হবে যেহেতু। তার সাথে পথে যেতে যেতে অনেকটা সময় তাকে সান্ত্বনা দেন যে কিচ্ছু হবে না আন্টির, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আসলে তারা হাসপাতালে পৌঁছে যায়, আর পৌঁছাতে একজন নার্স এসে তাকে রক্তদান করার বিষয়ে নিয়মগুলো বলে এবং তাকে রুমে নিয়ে যায়। রক্ত দেওয়ার পর রাকিবের কাছে যেতে চাইলে নার্স তাকে বলল যে যে মাত্র রক্ত দিয়েছি একটু বিশ্রাম নিতে, এই বলে সে তার হাতে একটা অ্যাপেল ধরিয়ে দেয়, বলে এটা খেয়ে ঘন্টাখানেক বিশ্রাম নেন। তো তার আর রাকিবের কাছে যাওয়া গেল না, তার আম্মুকে আর দেখা হলো না। ঘন্টাখানেক পরে পুরো হাসপাতাল ঘুরেও সেই নার্স আর রাকিবকে আসিফ ভাই আর পেলেন না। পরে তিনি বাসায় চলে আসলেন। এসে কেমন জানি নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, এমন মনে হচ্ছিল যেন তার শরীরের মধ্যে তিনি বাদে আরও কয়েকজন মানুষ আছে। তার নিজেকে অনেক ভারী ভারী মনে হচ্ছিল। তো কাজেই বাসায় এসে ফ্রেশ হয়ে তিনি শুয়ে পড়েন। এরপর দিন থেকেই কেমন যেন তার দিনকাল বদলে যেতে শুরু করে। কেন জানা যায়নি, নিজেকে অনেক সময় দুর্বল মনে করছিলেন। তার এমন মনে হতো তার উপর 100 কেজির বোঝা, সেই বোঝাটা চাপিয়ে দেওয়া আছে, এগুলার ভারে তিনি নুয়ে পড়ছেন। এভাবে বেশ কিছুদিন যায়, রাকিব ভাইয়ের আর কোনো খোঁজ খবর নাই। সে কলও ধরছে না, কারোর সাথে যোগাযোগও করছে না। এখন তার আব্বুকে তার ব্যাপারটা জানানো হয় এবং তাদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। তা আব্বু খোঁজ নিয়ে জানায় আসিফ সাহেবের আব্বু যে তারা কেউ বাড়িতে নাই। তো তিনিও খুব আসলে চিন্তায় পড়ে যান, গেল কোথায় ওরা, কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে উধাও। তো এরকম অবস্থায় প্রায় 3 মাস কেটে যায়, রাকিব সাহেবের কোনো খোঁজ খবর নাই। হঠাৎ একদিন রাকিব সাহেব বাসায় আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে বহুদিন কিছু খায়নি। শরীর শুকিয়ে গেছে, চোখ দুটো অক্ষি কটরে ঝুঁকে গেছে, মুখে কোনো রক্ত নাই, একদম ফ্যাকাশে অবস্থা। হাত মুখ পা যেন একেবারে রক্তশূন্য হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাদেরকে দেখে তাদের মনে হতে যে সে কত রাত ঘুমায়নি। বলতে গেলে মনে হচ্ছিল সে একজন মৃত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, মানে আসিফ ভাইয়ের সামনে রাকিব দাঁড়িয়ে আছে। তো রাকিব সাহেব আসার পরেই আগে আন্টির কথা বলতে সে কান্না করে দিল, কাঁদো কাঁদো গলে বলতে থাকলো সেদিন টাকা নিয়ে গিয়ে যাওয়ার পর দেখে তার আম্মু আর নেই। এরপর থেকেই সে এরকম পাগল হয়ে গেছে। আসিফ সাহেব আর কথা বাড়ায়নি, তাকে ঘরে নিয়ে যায়। তো এরপর থেকে সবসময় সে একা একা বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, শুধু রুমের এক কোণে বসে কি যেন সবসময় বিড়বিড় করতো তার ফ্রেন্ড রাকিব। তো আরেকটা জিনিস হচ্ছে, ও আসার পর থেকেই তাদের রুমটা সবসময় ঠান্ডা থাকতো। বাইরে প্রচণ্ড গরম থাকলেও রুমের ভিতর ফ্যান ছাড়তে হতো না, এত ঠান্ডা থাকতো। আবার কিছুদিন ধরে সবাই আসিফ সাহেবের সাথে কেমন যেন একটা ব্যবহার শুরু করলো, মানে তাদের ব্যবহার, সবার মধ্যে একটা ব্যবহারের চেঞ্জেস দেখা গেল। মানে অনেকেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে আসিফ সাহেবের দিকে, তার পরিবারের পরিজনরা। আবার অনেকেই তাকে দেখে দূরে চলে যায়, যেন কি না কি দেখে ফেলেছে। আর আসিফ ভাই রাকিবকে নিয়ে বাইরে যেতে হতো, একটু হাঁটাহাঁটি করতো। একদিন বিকালে রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার চোখের মানে তারা এক ক্লাসমেটকে তারা দেখে বললো যে রাতে ঘুমাচ্ছে নাকি, কি করে সারা রাত। তাদের একটা ক্লাসমেটের সাথে রাস্তায় দেখা হয় আর কি। চোখে নিজে অবস্থা কেন, রাতে একটু ঘুমানোলে শরীর তো খারাপ করবে। এই বলে সে চলে গেল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তাদের সাথে যে আরেকজন আছে, সে এটা খেয়ালই করলো না যে সে রাকিবকে দেখেই নেই। ওই দিন তার আবার এলাকার মসজিদের ইমাম সাহেবের তাকে দেখে বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তিনি বলেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো তিনি বললেন যে হুজুর বললেন যে না, তুমি ঠিক নাই, তোমার চোখ দেখলেই বোঝা যায়, মনে হয় নামাজ কালাম পড়া বাদ দিয়ে দিয়েছ, তাই বুঝিয়ে অবস্থা হয়েছে। আবার নামাজ পড়া শুরু করো, রাতে ঠিক মতো ঘুমাও, এই বলে তিনি চলে গেলেন। তো আসিফ সাহেবও বাসায় চলে আসেন, অনেক চিন্তায় পড়ে যান যে আসলে কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ পরে এশার আজান দিল। তো নামাজ পড়ে এসে খাটের উপর শুতেই চোখের সামনে অনেক আজে বাজে জিনিস আসলে ভেসে উঠছিল। তিনিও সহ্য করতে না পারে চোখ খুলতেই দেখে যে রাকিব তার সামনে বসে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে যেন তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে আসিফ সাহেব খাট থেকে উঠে তার কাছে যেতেই সেই মুহূর্তেই উধাও হয়ে গেল। সবকিছু যেন নিমেষের মধ্যেই ঘটে গেল। আসিফ সাহেব তার দৃষ্টিভ্রম ভেবে আবারও শুয়ে পড়লেন।
পরদিন সকালে তাদের বাসা যেয়ে খালি রান্না করে তিনি তার কাছে জানতে এলেন যে আজকে কতজনের খাবার রান্না করতে হবে। তো তিনিও তো প্রতিদিনের মতো বলে 8 জনের। এটা শুনে তিনিও মুখটা কেমন করে যেন করে করে চলে গেলেন। কিছুক্ষণ পরে বাসার অন্য সবাই তার রুমে এসে তাকে জিজ্ঞেস করলো যে আমি কেন 8 জনের রান্না করতে বলছি, আমরা তো 7 জন। তাদের কথা শুনে মোটামুটি আসিফ সাহেব আকাশ থেকে পড়লেন। তো তিনি বলেন, কি তোমরা যে রাকিবকে দেখতে পাচ্ছ না? তারা তার দিকে আসিফ সাহেবের দিকে তাকিয়ে রইল যেন তিনি কি না কি ভুল বলেছে। পরে একজন বলল যে তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত, পরিবার থেকে একজন বলল। এই বলে সবাই রুম থেকে চলে যায়। আসলে আসিফ সাহেবও বুঝলো না তার সাথে আসলে কি ঘটছে। সাথে সাথে তিনি তাদের মসজিদের ইমামের সাহেবের কাছে চলে যায়। তার কাছে একদম শুরু থেকে সব ঘটনা বলে। তিনি সব কিছু শুনে আসিফ সাহেবকে বলেন যে হয়তো কোনো বদ জিন তার ক্ষতি করার চেষ্টা করছে, এই জন্য মনে হচ্ছে। এই বলে তিনি তাকে একটা ভয়েস দিলেন যে সেখানে বেশ কিছু আয়াত তিলাওয়াত ছিল। এটা তাকে দিয়ে বলেন যে রাতে যাতে এটা শুনতে শুনতে ঘুমায় অথবা যা ছেড়ে ঘুমিয়ে যায়। তার কথা মতো তিনিও জিনিসটা তার কথা মতো সারলেন। সেদিন রাতে যখন ঘুমাতে যাবে তখন হুজুরের কথার মতোই সেই তিলাওয়াত শুনতে শুনতে তিনি শুয়ে পড়েন। পরের দিন সকালে তাদের বাসা যেই খালা রান্না করতো তিনিও তার কাছে জানতে এলেন যে আজকে কতজনের খাবার রান্না করতে হবে। তো তিনিও বলেন প্রতিদিনের মতো 8 জনের। এটা শুনে তিনিও মুখটা কেমন যেন চোর করে চলে গেলেন। কিছুক্ষণ পর বাসার জন্য অন্য সবাই আসলে আসিফ সাহেবের রুমে এসে তাকে জিজ্ঞেস করলো তিনি কেন 8 জনের খাবার রান্না করতে বলেছে। তাকে 7 জন। তাদের কথা শুনে তিনি রীতিমতো আকাশ থেকে পড়লেন। তিনি বললেন যে তোমরা রাকিবকে দেখতে পাচ্ছ না? তারা তার দিকে তাকিয়ে অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল যেন আমি কি না কি বলে ফেলেছি, এরকম টাইপের আর কি। পরে একজন বলল তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত। সবাই রুম থেকে চলে গেল। তিনিও বুঝলো না তার সাথে কি ঘটছে। এর মধ্যে সাথে সাথে মসজিদের ইমাম সাহেব চলে এসছে। তার কাছে একদম শুরু থেকে সব কিছু বললেন। তিনি সব কিছু বললেন হয়তো বদ জিন তাকে ক্ষতি করতে চেষ্টা করছে, এই জন্য এমন হতে পারে। এই বলে তিনি তাকে একটা ভয়েস দেন। আর ইমাম সাহেব যে ভয়েসটা দেন সেটা তারা আসলে রেখে দেয় এবং সেদিন রাতে যখন তারা ঘুমাবে তখন হুজুরের কথা মতো তিলাওয়াত শুনতে শুনতে ঘুমাবে। তো মাঝরাতে ঘুম ভাঙতে দেখে যে রাকিব তার খাটের এক কোণায় বসে সে কি যেন বিড়বিড় করছে আর কিছুক্ষণ পর পর গোঙানি দিচ্ছে। তো এরপরেই সে খাট থেকে এক ক্লাফে রুমের ফ্লোরের উপর বসে সেখানে রক্ত বমি করে। সেই বমির সাথে সাথে আরও অনেক কিছু বের হয়ে আসলো। এগুলো দেখে আসলে আসিফ সাহেব নিজেও ঠিক থাকতে পারল না। তিনি ওয়াশরুমে দৌড় দিলেন এবং বমি করলেন। তিনি দেখলেন তার বমির সাথে রক্ত বের হচ্ছে। এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান, কারণ বমির সাথে রক্ত বের হওয়াটা কোনোভাবেই শারীরিকভাবে খুব ভালো কন্ডিশন না। তো পরক্ষণে যখন রুমে আসেন, রুমে এসে দেখে রাকিব রুমে নাই, রুমের কলিং বেল বাজছে। তিনিও ভয়ে ভয়ে দরজা খুলে দেখে একজন লম্বা লোক বিশাল বড় পাঞ্জাবির মতো আলখেল্লা পরা বলল যে আপনাদের বিপদ হতে পারে, তাই নাকি তাকে ইমাম সাহেব পাঠিয়েছে। এখন যেহেতু ইমাম সাহেবের রেফারেন্স দিয়েছে তাই তিনি তাকে ভেতরে আসতে বলে। তো রুমে ঢুকেই তিনি আগে হুজুরের দেওয়া সেই তিলাওয়াত বন্ধ করলেন। এরপর মেঝেতে একটা পেন্টাগন আঁকলেন এবং সেগুলোর প্রতি প্রত্যেকটা কোণে একটা করে বড় মোমবাতি জ্বালালেন আর একদম মাঝে একটা ছাগলের কাটা মাথা রাখলেন এবং অন্য কোনো এক ভাষায় মন্ত্র পড়তে শুরু করলেন। তার সব কাজ দেখে আসলে আসিফ সাহেবের বমি চলে আসলো। আসলে এটা এক্সপেক্টেড না, এই কাজ করার জন্য তাকে ডাকা হয় নাই। তো তার রক্ত বমিটা হয়ে যায় আবার, এবং রক্তের আগের তুলনায় বেশি লাল। তো বমি করার পরে যখন আয়নার দিকে তিনি তাকান আসিফ সাহেব, তখন তিনি দেখেন আয়নায় বিভৎস চেহারায় রাকিব তার দিকে তাকিয়ে আছে আর বলছে মরবি, তুইও মরবি। তো আসিফ ভাই যে পরিমাণ কষ্ট পেয়েছে তুইও পাবি, তুইও মরবি, এই বলে আবারও উধাও হয়ে গেল। তো আসিফ ভাই ভয়ে ভয়ে সেখান থেকে বের হলেন এবং ততক্ষণ ওই হুজুরের কাজ প্রায় শেষ। তো তিনি আসলে আসিফ ভাইকে একটা ফল দিয়ে বললেন এটা খেতে। তিনিও স্বাদ পাচ্ছে না ভেবে ফলটা খেয়ে নেয়। এরপর হুজুর বললেন যে আর কোনো সমস্যা হবে না, এই বলে তিনি চলে গেলেন। তিনিও দরজা লাগিয়ে শুয়ে পড়লেন। এমনিতেই তার অনেক দুর্বল লাগছিল নিজেকে। সকালে উঠে সবার আগে ইমাম সাহেবের সাথে তিনি দেখা করেন এবং তাকে ধন্যবাদ জানান। তো তিনি তাকে বলেন কিসের হুজুর, কিসের লোক? তিনি তো তার বাসা চিনেনই না, তার বাসায় কোত্থেকে তিনি জানবেন? কাকে তিনি ঠিকানা পাঠিয়েছেন? তিনি তো কাউকে ঠিকানা দেন নাই।
তিনি বাসা চিনিয়ে না, তার কাকে আন্দাজে ঠিকানা নেবে। আর তিনি জিজ্ঞেস করলেন যে তিনি যে তিলাওয়াত শুনেছে, ওটাকে তিলাওয়াত শুনেছে কি না। তো তিনি বলেন ওই লোক এসে তো সেই তিলাওয়াত বাইরে ফেলে দিয়েছে। ইমাম সাহেব এটা যখন শুনলেন তখন বললেন যে, মানে তিনি বুঝে গেলেন যে কি ঘটেছে, আসিফের সাথে কালকে রাত্রে কী ঘটেছে এটা তিনি আন্দাজ করে ফেললেন। তিনি বললেন তার উপর কোনো জিন আসর করেছে। পরে তিনি বললেন যে ভালো কোনো কবিরাজের কাছে যেতে তিনি এইসব ব্যাপারে জড়াতে চান না, ইমাম সাহেব বলছেন। তো সেদিনই তিনি ইমাম সাহেবের কথা শুনে গ্রামে চলে যায়। সেখানে গিয়ে দেখেন আরেকটা ঘটনা। তার আম্মা বলছেন যে তিনি নাকি আরও প্রায় 7 দিন আগেই বাড়িতে এসেছে। তো তার নাক হাত মুখ ধুয়ে শুকিয়ে একেবারে শক্ত শূন্য হয়ে গেছে। তার আম্মা মনে করছিলেন যে হয়তো পড়াশোনার চাপে এমন হয়েছে, তাই একটু মন ভালো করার জন্য তিনি গ্রামে এসছে। তা আসলে কিন্তু তা না। তিনি আরও বললেন যে এবার তিনি কেমন যেন হয়ে গেছে। তো কেমন বলতে বলতে তিনি বললেন যে তিনি আগের প্রতিবার এসে যেমন নামাজ কালাম পড়তেন, কোরআন পড়তেন, এবার এরকম কিছুই হয়নি, এসব কিছুই করেনি। এমনকি তিনি নাকি এবার এসে আজানের শব্দ সহ্য করতে পারছিলেন না। মানে আসিফ ভাই আজান দিলেই নাকি পাগলের মতো শুরু করতেন। আবারও যেই রুমে থাকতেন সেই রুম নাকি সবসময় অসম্ভব ঠান্ডা থাকতো। তো তিনি নাকি সারাদিন বাড়ির সামনে নিম গাছের নিচে বসে থাকতো এবং আরবিতে কি যেন বিড়বিড় করতো, শুধু বিড়বিড় করতো। তো তার আম্মা ডাক দিলে নাকি অনেক রাগ দেখাতো। তিনি কোনো খাওয়া দাওয়া একদমই করতেন না, সারাদিন শুধু নিম গাছটার তলায় ছায়ার মধ্যে বসে থাকতেন। আর সন্ধ্যা হলেই কোথায় যেন বের হয়ে তিনি অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিন দুপুরবেলা একজন মুরব্বী তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তো তার রুমের দিকে প্রায় ঘন্টাখানেক এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এইটা আবার তার আম্মা দেখে ফেলে এবং তার আম্মার দেখে ব্যাপারটা সন্দেহ মনে হয়। তিনি তার আব্বাকে বলেন যে এই লোকটা তো এরকমভাবে তাকিয়ে আছে, তুমি জিজ্ঞেস করো। তো তার আব্বা গিয়ে লোকটাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে এই ঘরে শয়তানের বাস আছে, সে খুব শীঘ্রই তোমাদের ক্ষতি করবে, বাঁচতে চাইলে এই ঘর থেকে বের হয়ে যাও, একে এর ঘর থেকে বের করো। তো আব্বা তার কথা শুনে লোকটাকে নিছক পাগল বলে তাকে আসলে মোটামুটি তাড়িয়ে দিতে চায় এবং লোকটি আবারও বলে তোদের আমার দরকার পড়তে পারে, সবসময় পুরাতন মসজিদের পেছনে থাকি, ওখানে গেলে আমাকে পেয়ে যাবি। এই বলে লোকটা চলে যায়। এবং তাদের এলাকায় একটা মসজিদ আছে, এটা নাকি অনেক বছর আগের এবং এটা নাকি মাটির নিচ থেকে একাই উঠে এসেছিল। আর এখনও কোনো কিছু মানত করলে নাকি সেখানে পূরণ হয়। তো যাই হোক, আমার কাছে এই কথাগুলো শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। তো উনি এরকমভাবে যে আমি আকাশ থেকে পড়লাম, তার আম্মাকে একবার প্রথম থেকে সব কিছু তিনি খুলে বললেন। এইসব শুনে তার মা একদম ট্রমাটাইজড হয়ে যায়, হাওমা করে কাঁদতে থাকে আর বলেন যে এতদিন তাহলে তারা কিসের সাথে ছিল। সো এইসব কথা শুনে তার আব্বা আর চাচা ওই লোকটাকে খুঁজতে বের হয়। তো তাকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। তো তিনি যখন আসেন তাদের বাড়িতে, তাদের সামনে বসানো হয় এবং তাকে বসানো হয় এবং প্রথম থেকে সব কিছু তিনি বলেন। তো সব কিছু শোনার পর উনি চোখ বন্ধ করে কি যেন পড়ার পরে তার মাথায় তিনি হাত রাখেন। এরপর সব কিছু বলতে শুরু করলেন যেন কেন হচ্ছে এসব তার সাথে। তো মোটামুটি এমন কিছু অবাস্তব কথা তিনি বলেন যা অনেককেই অপ্রস্তুত করে দেয়। তিনি বলেন যে তোর উপর তোর বন্ধু রাকিবের কালো জাদু আছে, সে তোকে জিনের কাছে বলি দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে তুই নিজেই তোর বন্ধুকে কালো জাদু করতে সাহায্য করেছিস তোর রক্ত আর টাকা দিয়ে। তো তার কথা আসলে ওনার বিশ্বাস হচ্ছিল না। তো তিনি আগে জিজ্ঞেস করলো যে সে কেন, আসিফ সাহেব জিজ্ঞেস করলেন কেন আমার উপরে কালো জাদু করবে, আমি তার কি ক্ষতি করেছি। উত্তরে লোকটি বলে যে মানুষ বড় অদ্ভুত প্রাণী রে ভাই, এরা একজন অন্যজনের ক্ষতি করতে দ্বিতীয়বার ভেবে দেখে না কোনোদিন, নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। তোর বন্ধু রাকিব তার জীবনে খুশি ছিল না, সে সবসময় তোর সাফল্য দেখে জ্বলতো, সবসময় চাইতো তোর মতো হতে, সে চাইতো তোর সব কিছু। একসময় তোর সাফল্য দেখে আর সহ্য করতে না পেরে কালো জাদুর আশ্রয় নেয় এবং তোকে জিনদের উদ্দেশ্যে বলি দিয়ে দেয়। কিন্তু তুই খোদাবিরু হয় সেই জিন তোর কোনো ক্ষতি করতে পারেনি। ফলে সে রেগে গিয়ে তোর বন্ধু আর সেই কবিরাজকে মেরে ফেলেছে যে তোর উপর কালো জাদু করেছিল। সে তাদের মেরে তোর বন্ধুর বেশে তোর সাথে বেশ কিছুদিন ছিল। সে সবসময় দেখেছে যে তুই কখন অপবিত্র থাকিস, সেই সময় সুযোগের অপেক্ষায় থাকতো সে। আর তুই যখন বাইরে থাকতি, ওর সাথে কথা বলতি, তখন তুই বাদে আর কেউ তাকে আসলে দেখতে পেত না। এজন্য তোকে সবাই মানসিক ডাক্তার দেখাতে বলেছিল, কারণ তোর এই মুভমেন্টগুলো তো সবাই একটু সৌন্দর্য চোখে দেখছিল।
আর রুমে তুইও সবসময় একাই ছিলি। তো যাই হোক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে চলবে না। এখন যত দ্রুত সম্ভব তোর চিকিৎসা করতে হবে। এই বলে তিনি তার আব্বুকে বললেন যে 2টা লাল রঙের 2টা খাসি, 4টা মোরগের ব্যবস্থা করতে হবে। তো তার আব্বা পরের দিন এসব ব্যবস্থা করে। পরের দিন উনি আসার সময় সাথে করে একটা কালো বিড়াল নিয়ে আসে এবং আরও কিছু মোমবাতি নিয়ে আসেন। তার উপর রুকিয়া করা শুরু হয় তার উপর। তিনি সর্বপ্রথম বাসায় এসেই সেই বিড়ালটাকে ছেড়ে দেন। তো বিড়ালটা সারা বাড়ি ঘুরে মোট 19টি জায়গা শনাক্ত করে, যেখানে ছিল 3টা দরজা আর 4টা জানালা। পরে কার্পেন্টারকে ডেকে সেগুলো খোলা হয় এবং সেখান থেকে বেশ কিছু তাবিজ বের করে নিয়ে আসা হয়, যেগুলোতে আরবি ভাষায় বেশ কিছু জিনিস লেখা ছিল। আরবি বললে ভুল হবে, মূলত আরবি লেখা ছিল কিন্তু উল্টোভাবে। আর তিনি সারা বাড়ি থেকে মোট 35টা তাবিজ বের করেন। পরে আব্বাকে বলেন যে এগুলো ঘরের উঠোনে পুড়িয়ে ফেলতে হবে আর সেই ছাগল আর মোরগ আশপাশের কোনো এতিমখানায় দান করে আসতে। আব্বাও তার কথা মতো সব কিছু করে। এরপর তিনি ওই আসিফ সাহেবকে নিয়ে একটা রুমের ভেতরে যান এবং সব মহিলাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলেন। তো তাকে একটা রুমে নিয়ে বসানো শুরু হয় এবং শুরু করলেন রুকায়ার মূল কাজ। যখন তিনি এই কাজগুলো করছিলেন তখন আসিফ সাহেব অজ্ঞান ছিলেন, তাই বাকি কাহিনীগুলো তার আব্বা তাকে বলেছিল। তো তিনি যখন অজ্ঞান হয়ে যায় তারপর তিনি তার উপর সেই জিনটা হাজির করে। তার সাথে লম্বা একটা সময় অনেকক্ষণ কথা বলা হয় যে সে কে কোত্থেকে এসছে। সবশেষে তিনি যখন বলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তখন সেই জিন নানাভাবে তাকে আঘাত দিতে শুরু করে। পরে সেই লোকটা তার শক্তির সাহায্যে জিনটাকে কাবু করে একটা বোতলে ভরেন এবং মাথায় বেশ কিছু মাটি লাগিয়ে তার উপর কিছু পানি ছিটিয়ে দেন। এরপর নাকি 3 দিন তার জ্ঞান একদমই ছিল না। জ্ঞান ফেরার পরে তাকে বেশ কিছু আমল শিখিয়ে দেওয়া হয় আর বলা হয় যে কোনোদিন যেন নামাজ না ছাড়া হয় এবং সবসময় আল্লাহর উপর যেন ভরসা রাখা হয়। এরপর থেকে তিনি আর সমস্যার সম্মুখীন হয়নি এবং আজও রাকিবের সেই চেহারাটা তিনি দেখতে পান। আসলে কি তিনি ঠিকই বলেছিলেন, মানুষ অনেক অদ্ভুত প্রাণী যার মন বোঝা অনেক কঠিন। এই ঘটনার পর থেকে তিনি আর কারোর উপর তেমন একটা বিশ্বাস করতে পারে না। রাকিবের জন্য মায়া হয়, কিন্তু এগুলো সে কেনই বা করতে গেল। তিনি এটাও বলেছেন যে তার বাবা গত 22/5/2022 তারিখে মৃত্যুবরণ করেছেন। তার বাবা একজন সহজ সরল মানুষ ছিল, নামাজি মানুষ ছিলেন। তার বাবার জন্য, আসিফ সাহেবের বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ আসিফ ভাই, আপনার ঘটনার জন্য আমরা আপনার ঘটনাটি প্রচার করে ফেললাম এবং আপনার বাবার জন্য আমরা সবসময় দোয়া করি এবং আপনার কাছেও আমরা কিছু ঘটনা চাই এবং আপনি যখন সময় করে পারবেন আমাদেরকে ঘটনা পাঠিয়ে দেবেন। এই ধরনের কিছু কেসের মধ্যে একটা কেস হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধুর কেস বলা যায়। আমরা যখন বন্ধুবান্ধবরা পাস করে, আমি যেমন ডেন্টিস্ট্রি পাস করেছি, আমার বন্ধুবান্ধবরা অন্যান্য এলাকার ফ্রেন্ডরা বলা যায় কি তারা যখন তাদের গ্র্যাজুয়েশন শেষ করে, তো প্রত্যেকটা মানুষেরই তো একটা এইম ইন লাইফ থাকে। তো আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সবাই নিজ প্রফেশনের কাজের ক্ষেত্রে আমরা আসলে একটু মনোযোগী হই। আমার ওই বন্ধুরা আসলে একদমই স্কুল বলা যায় যে ওই যখন একদম স্কুলে থাকি তখন থেকে আমার সাথে বন্ধুত্ব। একসাথে আমরা অনেক জায়গায় গিয়েছি। আমি বাসার ছাদে কবুতর পালতাম, তো ও মাঝে মধ্যে আমার বাসার ছাদে আসতো। তো যাই হোক, ও আসলে ওই গ্র্যাজুয়েশন কমপ্লিটও ঠিকমতো করতে পারেনি। ওর ইউনিভার্সিটিতে বেশ কিছু সেমেস্টার বাকি ছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে ও আসলে অ্যাডিক্টেড হয়ে গেছিলো, যেটা আমরা কোনো কল্পনা করতে পারি না। আর ওর স্কুলে, ও যে স্কুলে পড়তো সেখানে ক্লাসে সবসময় ফার্স্ট হতো, ভালো একটা স্টুডেন্ট ছিল, কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল। তো ওর সাথে পরে আর তেমন যোগাযোগ ছিল না আমার। আমি জানতে পেরেছি আমার আরেকটা বন্ধুর মাধ্যমে যে ও আসলে পড়াশোনার কন্টিনিউ করতে পারেনি এবং বন্ধু বান্ধবরা যখন একটু ভালো পজিশনে চলে গেছে, ও আর কোনো কিছু করতে পারলো না। ব্যবসা বাণিজ্য যাই করেছে, ওর মাঝখান দিয়ে মশলার ব্যবসা করেছে, গরম মশলার ব্যবসা করেছে, সেগুলি নাকি লস খেয়েছে, বিদেশে পাঠিয়ে বেশ ভালো টাকা লস খেয়েছে। বিয়ে করেছিল, সেখানে ডিভোর্স হয়ে গেছে। তো মাঝখান দিয়ে ওকে নাকি রাস্তায় পাওয়া যেত, একটু পাগল কিসিমের হয়ে গেছে, একা নিজের সাথে কথা বলে। যখনই রাস্তার মধ্যে দেখা হয় এরকম নাকি নিজের সাথে কথা বলে। আমি জিনিসটা আসলে জানতাম না, কারণ আমি ওর সাথে অতটা দেখা সাক্ষাৎ হতো না আমার আসলে 2011-2010-এর পরে 2017-18 দিকে, আসলে ছোট জিনিস তো বলা হয়নি কখনো, 2017-18 দিকে আমাদেরই এক বন্ধু জানালো যে ওকে নাকি এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল।
ব্ল্যাক ম্যাজিক করা ছিল। ওর যে বাবা মারা গেছে সেই বাবার কবরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ও নাকি ওর বাবাকে প্রায় সময় দেখতো এবং ওর বাবা এসে ওর সামনেই ওর বাবা নিজেকে খুন করতো, বলতো যে মানে নিজেকে মেরে ফেলতো। নিজেকে মেরে ফেলার আগে নাকি অকথ্য ভাষায় গালাগালি করতো। এটা তার প্রতিদিনের প্রায় অনেক দিন যাবত তিনি এই জিনিসগুলো আসলে স্বপ্ন দেখেছেন। তো একটা পর্যায়ে নাকি এগুলো দেখতে দেখতে একটা সময় পাগল হয়ে যান। এখন ব্ল্যাক ম্যাজিকগুলো এরকম যে মানুষ যারা প্ল্যান করে তারা কিন্তু আসলে ভালো করেই প্ল্যান করে। এই সময় জিনিসগুলোকে কিন্তু খুবই খুবই সেন্সিটিভ ইস্যুস এবং এইভাবে একটা মানুষকে ধ্বংস করা যায়। যেমন খুন করতে কেউ দ্বিধাবোধ করে না, এখন ব্ল্যাক ম্যাজিক করতেই দ্বিধাবোধ করবে। ব্ল্যাক ম্যাজিক তো আপনি জানলেনও না, বুঝলেনও না। যদি ঠিক মতো ব্ল্যাক ম্যাজিক করা হয়, যাকে আপনি ক্ষতি করতে চান তাকে ক্ষতি করে ফেলবেন, এটা কি খুব ভালো কাজ? এর জন্যই তো জিনিসগুলো হারাম করা হয়েছে। শিরক, কুফরি, এই জিনিসগুলো কিন্তু মারাত্মক একটা ইফেক্ট আপনি মৃত্যুর পর পাবেন, যেটা আপনি এখন এই মুহূর্তে কিছুই টের পাবেন না। কারণ মৃত্যু পথযাত্রী অথবা মৃত্যুর পথে যারা পা বাড়িয়ে দিয়েছে তারা কিন্তু এসে আপনাকে একবারও বলবে না বা বুঝাবে না যে বাবা মা এগুলো তোমরা করো না, জিনিসগুলো ভালো না। এগুলোর আযাব কবরের ভিতরে খুব ভালোভাবে একদম উচিত শিক্ষা দিয়ে আযাবটা তোমাদের সামনে পেশ করা হবে। তো আমরা সবাই নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করব। ক্রোধ মানুষকে ধ্বংস করে ফেলে, সেটা মার্ডারের মাধ্যমে হোক আর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক। ক্রোধ জিনিসটা শেষ করাটাই শ্রেয়। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনাটি শুনবার জন্য। চলে যাচ্ছে মেহমেদের পাঠানো ঘটনায়। ঘটনার সময়কাল তিনি লেখেননি, তিনি মেনশন করেনি এটা কখনকার, বাট বেশ অনেকদিন আগের। কারণ তার সহকর্মী, যার নাম তিনি লিখেছেন শাহিন, তিনি তাকে শাহিন ভাই বলে মেনশন করেছেন। তিনি লিখেছেন তার সহকর্মীর কাছ থেকে তিনি এই ঘটনাটা শুনেছেন এবং তার সহকর্মীর বয়স তখন ছিল 1 বছর। তার মানে বেশ অনেক বছর আগের ঘটনা। সেই শাহিন, তিনি তখন 1 বছর বয়স তার, এবং তার একটা বোন ছিল যার বয়স ছিল 5 বছর, এবং তারা ভাই বোন খেলা করত। তো একদিনকার ঘটনা, এটা গ্রামের ঘটনা। গ্রামে তাদের বাসার সামনের যে অংশটা, সেখানে তারা খেলা করছে ভাই বোন। তো ছোট যে ছিল শাহিন, তখন তিনি কথা বলতে পারতেন না, মানে সেই মানে অল্প দুই একটা ওয়ার্ড বেরোতে 1 বছরের বাচ্চার আর কি বের হয়। তার সাথে তার সেই 5 বছরের বোন, দুজন মিলে খেলা করছিল। আর তার মা বাসার ভেতরে ছিল, মানে ঘরের ভেতরে উঠোন পার হয়ে। তো বাচ্চারা দুজন সেই বাসার সামনের অংশটা খোলা রাস্তার পাশে, সেখানে খেলছে। তো অনেকক্ষণ পর তার মা মনে হলো যে তার ছেলে শাহিন কাঁদছে। তো কান্নার শব্দ শুনে তার মা বাইরে এলেন। বাইরে এসে দেখতেছেন তার মেয়ে নাই। তো তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, মেয়ের নাম ধরে ডাকতেছেন, কিন্তু মেয়েকে পাচ্ছেন না। তো তিনি ছোট বাচ্চাকে বললেন যে তোর বুবু কোথায়, দেখছো? তো বাচ্চা, তো ছোট বাচ্চা কিছুই বলতে পারে না, সে নাকি হাত দিয়ে শুধু এরকম দেখা, ও দে। তো ওরকম দেখায়। তো এতটুকু বাচ্চা আর কি বুঝবে। তো তিনি বাচ্চাকে কোলে নিয়ে নিলেন। কোলে নিয়ে তিনি তাকাচ্ছেন এদিক ওদিক পাগলের মতো। তারপর চলে গেলেন বাসার পাশে, ক্ষেত বেয়ে নেমে গেলেন, দূরে দেখলেন ক্ষেতের দিকে, এবং ক্ষেতের মধ্যেও হেঁটে গেলেন অনেক দূর। চিৎকার করে মেয়ের নাম ধরে ডাকতেছেন, কোনো সাড়া শব্দ নাই। চারিদিকে শুধু দেখতেছেন বাতাস, ফসলের মাঠ, জাস্ট ফসলগুলো নড়তেছে, কেউ নাই। তো তিনি সেখান থেকে বের হয়ে এসে রাস্তায় গেলেন। রাস্তায় গিয়েও এদিক ওদিক তাকালেন, একেবারে মানে তার পাগল প্রায় অবস্থা। তো তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, মেয়েকে পাচ্ছেন না। বাসার ভেতরে চলে আসলেন, বাসার ভেতরে খুঁজলেন, আবার কোথাও নাই। তো তিনি দৌড়াতে দৌড়াতে তাদের নিকটবর্তী যে বাসা ছিল সেখানে গেলেন। সেখানে গিয়ে তিনি খুঁজলেন, মানে তার মনে সান্ত্বনা, তার মেয়ে এত দূর কোনোদিন আসবে না, এতটুকু 5 বছরের বাচ্চা। সেখানেও তিনি পেলেন না। এবং সেই বাড়ির যে অন্যান্য মহিলা ছিল জিজ্ঞেস করলো কি হয়েছে, তিনি বললেন এই ঘটনা। তো সবাই মানে কনসার্ন হয়ে গেল, সবাই তাদের বাড়ির আশপাশ দিয়ে তাও খুঁজলো, মানে নিকটবর্তী যে বাড়িঘর, কারণ তারা জানে যে এতটুকু বাচ্চা আসবে না, তারপরও তারা খুঁজছে, কিন্তু পেল না। তো মানে যখন পায়নি, তখন তাদের ওখানকার একজন খেতে একজন খামারি কাজ করতেছিল, সে বলল যে আমিও তো দেখি নাই, তো আমি এক কাজ করি, ওর বাবাকে খবর দেই। তো সে তাড়াতাড়ি চলে গেল এবং বেশ খানিকক্ষণ পর তার বাবা কাজ করতো, মানে শাহিন ভাইয়ের বাবার কাজ ছিল বাজারের ওখানে। তো সেখান থেকে কাজের জায়গা থেকে তাকে ডেকে নিয়ে আসলো। তিনি এসে তো একেবারে তার পাগল প্রায় অবস্থা। তিনি বাসায় এসে মানে তার ওয়াইফের দেখতেছেন, ওয়াইফ কাঁদতেছে এবং মানে একেবারে পাগলের মতো হয়ে গেছে। তো অনেক তাদের মাথার মধ্যে টেনশন, পুরো পরিবারের উপর একটা মানে বিভীষিকা নেমে আসলো। খুবই দুঃখী তারা।
তো মানে মন খারাপ, চিৎকার করে কাঁদতেছে মানে শাহিনের মা, এবং তার বাবাও মানে চোখ ভেজা, চিন্তা করতেছে কি করবে, মানে আসলে কিছুই করার নাই। একটাই উপায়, তখন তারা চিন্তা করতেছে থানায় যাবে, থানায় যেয়ে বলবে যে এরকম বাচ্চা হারায় গেছে, আর মসজিদের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট দেবে যে এরকম বাচ্চা হারায় গেছে, এরকম দেখতে যদি কেউ খোঁজ পান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই তো যখন এগুলো চিন্তা করতেছে, তো এই সময় গ্রামবাসীদের একজন আসলো তাদের বাসায়, এসে শাহিনের আব্বাকে বলল যে ভাই একটা কাজ করতে পারেন, আমাদের পাশের গ্রাম যে আছে ওইখানকার ওই যে দেখছেন জঙ্গলটা, বলে হ্যাঁ, বলে ওইখানে আমরা শুনছি একজন পাগল আছে, এই পাগলের কাছে অনেকে যায়। তো বলতে পাগলের কাছে যে আমি কি করব, বলে পাগলের কাছে অনেকে যায়, অনেকের অনেক কিছু হারাইলে বা কোনো সমস্যা পড়লে পাগলের কাছে যে বলে, পাগল নাকি অনেক কিছু সমাধান করে দিছে, তো আপনি যেয়ে দেখতে পারেন। তো এটা শোনার সাথে সাথেই শাহিনের আম্মার চোখ জলজল করে উঠছে। শাহিনের আব্বা বলতেছে না, আমি পাগল টাগলের কাছে যাবো না, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আর কিচ্ছু না, এইসব আমি বিশ্বাস করি না, এগুলো আমি যাবো না। তো ওই লোক বলছে দেখেন আপনার ব্যাপার, আমি জাস্ট বললাম যে কারণ আপনারা যেহেতু খুঁজতেছেন বাচ্চারে, এখন আর কেমনি কি করবেন, অনেকে তো অনেক কিছু, অনেকের গরু হারাই গেছিল খুঁজে পাইছে, আরও অনেক কিছু এরকম। তো শাহিনের আব্বা এটাতে বিশ্বাস রাখে না, সে বলছে না আমি ওখানে যাবো না, আমি আগে যাই, যে আমি থানায় যাই করি। আর তার বউকে বললে, তার বউ বলতেছে আপনি যান না, পাগলের কাছে যান না, শাহিনের মা। তো তখন তিনি বলছেন না খবরদার, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো যাইবা না, তুমি ঘরে তোমার কেউ বললেও কিন্তু তুমি যাইবা না, বলে তিনি বের হয়ে যান বাসার থেকে। তিনি থানায় যাবেন, থানায় যে মানে রিপোর্ট করবেন এবং মসজিদের মাইকে যে অ্যানাউন্স করবেন, এর জন্য তিনি বের হয়েছেন। তো শাহিনের আম্মা ওই গ্রামবাসী ভদ্রলোক চলে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে যে ভাইজান কোথায়, উনি কোথায় বসেন, কোন জায়গায়? বলে ওই জায়গায়, ওই আমাদের গ্রাম পার হইলেই এরপরে দেখবেন ওই পাশের গ্রামের পাশে জঙ্গল শুরু হয়েছে, জঙ্গলে ওইখানে বসে ভিতরে। আমি তো যাই নাই, শুনছি মানুষের কাছে ভয় পায় নাকি মানুষ যাইতে, দিনে দুপুরে ভয় পায়, ওইটা নাকি এমনি ভয়ের জায়গা। তো তখন শাহিনের আম্মা বলতেছে আমি যদি যাই, বলে আপনি যায়েন না, খবরদার, আপনি মেয়ে মানুষ, আপনি যাবেন কেন, ওই ভাই সাহেব আসলে হেরেই পাঠান, বুঝায় টুজায়, বলে সে গ্রামবাসী চলে গেলেন। তো শাহিনের আম্মা দেখতেছে যে তার হাজব্যান্ড গেছে, মিনিমাম ঘন্টাখানেক লাগবে আসতে। তিনি চিন্তা করলেন, তখন বেলা পড়ে গেছে আর কি, মানে আসরের ওয়াক্ত এরকম। তিনি চিন্তা করলেন তিনি বের হয়ে যাবেন। তো তিনি কি করলেন, শাহিনকে কোলে নিয়ে বের হয়ে গেলেন বাসা থেকে। তিনি হাঁটা দিলেন, তিনি কিন্তু সঠিক জানেন না লোকেশনটা কোথায়, কিরকম কি, তিনি যাচ্ছেন একা একা এবং তিনি হাঁটা ধরছেন। তো গ্রামের রাস্তা, মাটির রাস্তা, এটার উপর হেঁটে হেঁটে যাচ্ছেন নিজেদের গ্রামের। বিকেল, মনটা খুব খারাপ একদম, তার মনের মধ্যে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যেতেছে এরকম আর কি। তো এই কষ্টে তিনি মানে হেঁটে যাচ্ছেন এবং যেতে যেতে এক সময় বিকাল গড়ায়, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার। তিনি তখন তাদের গ্রামের শেষ প্রান্তে পৌঁছাইছেন। এই জায়গাটা একটা স্কুল আছে, স্কুলের পর তাদের গ্রামের প্রান্ত শেষ। আর এই মানে এই পড়ন্ত বিকেলে সন্ধ্যার সময় স্কুল বন্ধ হয়ে গেছে, পরে স্কুল ঘরটাও কেমন খা খা করতেছে। গ্রামের প্রান্ত শেষ হওয়ার পরেই মানে আসলে তাদের গ্রামটা এরকম বেঁকে গেছে, বা দিক দিয়ে এরকম বেঁকে রাস্তাটা অনেকটা কাইন্ড অফ এস এর মতো শেপ নিয়ে ঢুকছে, একটা ইংরেজি এস অক্ষরের মতো। আর ওই জায়গায় দুই পাশে এই মানে একেবারে এক পাশে বাঁশঝাড়, আরেক পাশে নেমে গেছে রাস্তা, কিছুটা খোলা প্রান্তর, তারপর নদী গেছে বেঁকে। এবং এই নদীর পাড় শেষে আরও সামনে যে ওখানে আর ক্ষেত নাই, ওখানে বিশাল ঘন গাছগাছালি জন্ম হয়েছে জঙ্গলের মতো। তো তিনি যখন ওই জায়গাটায় পৌঁছাইছেন, সেই যে নদীর বাঁক, এসের বাঁকের কাছে, তখন তিনি দেখতেছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। একেবারে উঁচু উঁচু গাছগাছালির ওই পারে সূর্য চলে গেছে, লালচে হয়ে গেছে আকাশ, এবং হালকা রক্তিম আভা সেই পানির উপরে ভাসতেছে নদীর পানিতে। এবং নদীর এই জায়গাটাও এখন নির্জন, মানে কোনো জেলে বা কিছু নাই, বা কোনো নৌকাও চলতেছে না, শুধু পানিতে স্রোতগুলো বাড়ি খাচ্ছে। তার বুকের মধ্যে একটু দূর দূর করে উঠলো, ছোট বাচ্চা কোলের মধ্যে। ভয় পেয়েছেন তিনি, চিন্তা করলেন যে আমার কি আসাটা ঠিক হলো, কত দূর হেঁটে চলে আসছে, গ্রাম শেষ করে আসছে আমি। তিনি চিন্তা করতেছেন তার হাজব্যান্ড যদি এসে দেখে, তাকে বাসায় না পায়, তার মাথা তারও খারাপ হয়ে যাবে, যে একে প্রথম দিন বাচ্চা হারাইছে, এখন বউও নাই, ছোট বাচ্চাও, মানে দুজনেই নাই। এগুলো চিন্তা করতে করতে তিনি সামনে আরও এগোলেন, কারণ চিন্তা করলেন আসছে যখন যাব, মেয়ের জন্য তার মনের মধ্যে দুঃখ দুঃখ করতেছে। আরো সামনে আসলেন, তখন একদম অন্ধকার হয়ে গেছে, মানে মানে আলোটা, লালচে আলো যেটা আকাশে ছিল সেটাও মিলাই গেছে, ঘুরঘুরটি অন্ধকার, মানে আকাশের আলো আছে কিন্তু অন্ধকার। এবং দেখতেছেন গাছগাছালির ফাঁক দিয়ে জোনাকি খেলা করতেছে।
তো তিনি চলে আসছেন জঙ্গলের কাছে। তিনি চিন্তা করতেছেন যে এখন কি করবেন, তার মাথা কাজ করতেছে না। তিনি যে ঢুকবেন, কোন দিক দিয়ে ঢুকবেন বা কোনো তো তিনি জেনে আসেন নাই কোথায় কি। তো আরেক পাশে কিন্তু বাঁশঝাড়, এবং এইখান দিয়ে বাতাস আসতেছে। বাতাস আসলে বাঁশঝাড়ে বাতাস চললে ওরকম একটা শব্দ হয়, কিন্তু পাতাগুলো শস করে শব্দ করে, ওরকম শব্দ করে আসতেছে। তো তার ভয়ও লাগতেছে। এদিকে শাহিন উঠে কাঁদতেছে, তার মাকে খামচে ধরে কাঁদতেছে। তো তিনি ভয় পেতে পেতে গাছগাছালির এই পাশ থেকে দেখলেন একটু ফাঁকা জায়গা আর কি, হাঁটার মতো, ওদিক দিয়ে হাঁটা শুরু করলেন। এই যে হাঁটতেছেন, গাছগাছালির ফাঁক দিয়ে পোকামাকড়ের ডাক, তার ভয় লাগা শুরু করছে চরম। একবার ভাবতেছেন তিনি ফিরে চলে যাবেন, কারণ সাথে আর একটা বাচ্চা, এবং এই বাচ্চা কাঁদতেছে, মানে কেমন একটা অন্যরকম অবস্থা। তিনি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন আর ভাবতেছেন যে চলে যাব না সামনে যাব, কিন্তু তার মনের মধ্যে এখনো একটা সেই অদম্য ইচ্ছা যে এই আমি যদি সেই পাগলকে পেয়ে যাই, আর পাগল লোকটা কেমন সেটাও তো তিনি জানেন না, এটাও তার একটু ভয় লাগতেছে। তো এরকম গাছগাছালির মধ্যে হাঁটতে হাঁটতে সামনে দেখলেন বেশ খানিকটা আলোর মতো। আলো বলতে হচ্ছে যে এই আকাশের আলো পড়ছে ওই জায়গায়, মানে এই গাছগাছালি ফাঁকা হয়ে গেছে, মানে সামনে ফাঁকা জায়গা আছে। তো তিনি একটা জায়গায় বের হয়ে আসছেন, বের হয়ে এসে দেখতেছেন এই জায়গাটা ফাঁকা। এক জায়গায় বেশ খানিকটা বাঁশের গাছ আর কি, বাঁশঝাড় গোল হয়ে আছে কাইন্ড অফ, এবং তার পাশেই একটা বড় গাছ, বড় একটা গাছ। সেই গাছের গোড়ার মধ্যে কেউ একজন বসে আছে, এবং চাঁদের আলো পড়ছে, চাঁদটা আকাশে চাঁদ আছে, সেই চাঁদটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে বারবার, সেটার একটা আলো ঘোলাটে হয়ে জায়গায় নামছে। খুব বেশ রহস্যময়, মানে এই যে বাঁশঝাড়ের মধ্যে আলোটা পড়ছে, এই বাঁশঝাড়ের ফাঁক ফোকর দিয়ে আলোগুলো পড়ে মাটিতে একটা আঁকিবুকি খাচ্ছে, এবং তার মাঝখানে বসে আছে একজন মানুষ, এবং বোঝা যাচ্ছে মানুষ, আকৃতিটা মানুষেরই, এবং কেমন জানি তার বুকটা কেঁপে উঠল। তখন তিনি অবাক হয়ে খেয়াল করলেন তার নাম ধরে কেউ ডাক দিল বেশ ভারী গলায়। তো তিনি একটু মানে থতমত খেয়ে গেলেন, তার নামটা মেনশন করতে চাচ্ছি না, যাই হোক তাকে ডাক দিল, ধরেন এনি একটা মানে যে কোনো একটা নাম, অমক বেগম, এভাবে ডাকলো তাকে। তো তিনি ভয়ে কেঁপে উঠছেন, এরকম কণ্ঠে তাকে কে ডাকলো। তো তিনি নিজের অজান্তে বলে ওঠেন জি, আর তার বাচ্চা জোরে চিৎকার করে কান্না শুরু করলো শাহিন। তো তিনি কাঁপতে কাঁপতে সামনে গেছেন, তিনি বুঝতে পারছেন এটি সে পাগল। তো সে বলল যে বাচ্চার খোঁজে আইছেন আমার কাছে? তো তিনি মানে একদম কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ। বলে বাচ্চা তো নিয়ে গেছে। কারা নিছে? তিনি বলতেছেন কারা নিছে? বলে ছেলে ধরায় নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে, দেশের বাইরে নিয়ে যাইব। তো তিনি ভয়ে দুঃখে কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন কে নিছে আমার সোনারে? কে নিছে? কে নিছে? কই নিয়ে যাইব? কি কন এইসব? তো তখন সেই যে পাগল বসেছিল সে তখন তুই করে বলল কান্দিস না, তোর বাচ্চারা আমি আইনা দেবো, কিন্তু তুই আমারে যা চাই দিতে হইব। তো তখন শাহিনের আম্মা বলল যে কি দিব আপনারে আমি, আমার তো তেমন কিছু নাই। কয় তুই বেশি কিছু দেওয়া লাগবো না, আমি যখন তোর বাচ্চারে নিয়ে আসবো, তোর বাচ্চারে আর আমারে দুধ দিয়ে গোসল করাবি, আর আমার পেট ভরে মিষ্টি খাইতে দিবি। তখন এই শুনে শাহিনের আম্মা অবাক হয়ে গেলেন, এটা তো খুব বেশি কিছু দাবি না। তিনি বললেন যে হ্যাঁ খাওয়ামো, আমার মায়ের আইনা দেন, আমার মায়ের আইনা দেন। তিনি বলতেছেন আমার মায়েরা ছোড়ো মাইয়া বলে কাঁদতেছেন। তখন বলে যে তুই চুপ থাক, তুই চুপ থাক, কান্দিস না, তোর মায়েরা পেয়ে যাবি, আমি নিয়ে আসবো 1 সপ্তাহ পর, কিন্তু যা খুশি মনে থাকে জানো, যা লাগবো যা, বাসায় যা। তো তখন শাহিনের আম্মা জিজ্ঞেস করছে আমার বাসা আপনি চিনেন? হ্যাঁ চিনি। তিনি বললেন যে কেমনে চিনেন? বলে এটা তোর জানান লাগবো না, তুই যা, তুই তোর বাসায় যা, তোরে গায়ে দেওয়া লাগবো? তো তিনি বললেন যে না আমি যাইতারুম। বলে যা, এখান যে সোজা হাইটটা গেলে রাস্তা পাবি, কোনো চিন্তা নাই, কেউ কিছু কইব না। তো তিনি আস্তে করে ঘুরে হাঁটা শুরু করলেন। তো আর বলছে যে পিছন ফিরে যাবি না, আমার দিকে পিছন ফিরে যাবি না যাওয়ার সময়। তো তিনি হাঁটা শুরু করলেন শাহিনের আম্মা শাহিনকে নিয়ে। তো শাহিন কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে, মাকে আঁকড়ায় ধরে, আর ভয় পেয়েছে, ছোট বাচ্চা ভয় পেয়েছে এরকম। তো তিনিও হেঁটে বের হয়ে যাচ্ছেন। তো যখন গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকছেন তখন তার মনে হলো তার দুই পাশে মানে কালো দুইটা অবয়ব, মানে একেবারে ডিপ ডার্ক দুইটা অবয়ব, মানে অন্ধকারের সাথে মিলেমিশে আছে আরো অন্ধকার। তার দুই পাশে এরকম দুইটা অবয়ব হেঁটে হেঁটে যাচ্ছে, অ্যাজ ইফ তাকে হেঁটে বের করে নিয়ে যাচ্ছে সেখান থেকে। তিনি বুঝতে পারলেন না এগুলা কি, তার সারা শরীর কাটা দিয়ে গেছে। তিনি হেঁটে গাছগাছালির মধ্যে থেকে যখন বেরোইছেন,
তিনি তখন মানে একটু আলতোভাবে খেয়াল করলেন ডানে বামে, তার কাছে মনে হলো কোনো মানুষের শেপ হবে, মানুষের শেপ হবে কিন্তু অনেক লম্বা, 8-10 ফিট লম্বা, মানে একদম গাঢ় কালো দুইটা অবয়ব, অনেকটা ধোঁয়ার মতো মনে হচ্ছে, মানে এই অন্ধকারটা ধোঁয়া যেভাবে কাঁপে সেভাবে কাঁপতেছে। তো তিনি খুব ভয় পেয়েছেন, তার কোলে বাচ্চা এবং তার ছেলে চুপ হয়ে গেছে, কোনো কথা বলতেছে না, সাউন্ড করতেছে না। তো তিনি দ্রুত হাঁটা শুরু করলেন, গাছগাছালি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন। রাস্তায় উঠে তিনি মানে সামনের দিকে হাঁটা শুরু করলেন, মেন রাস্তা দিয়ে তাদের গ্রামের দিকে। এই সময় দেখলেন বাতাস, একটা বাতাস এরকম ঘূর্ণির মতো তার পাশ দিয়ে যাচ্ছে এরকম। তো তিনি খুব ভয় পেলেন এই বাতাসের ঘূর্ণিটা, মানে বাতাস ধুলাবালি নিয়ে যেরকম ঘুরে, এবং এই ঘূর্ণিটা ঠিক তার থেকে ডিস্টেন্স রেখে চলতেছে, বেশি দূর না, প্রায় 2-3 ফিট ডিস্টেন্সে তার পেছনে পেছনে চলতেছে। যাই হোক, তিনি মানে বেশ ভয়ে হাঁটতে 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 এক সময় তিনি তার আর কিছু খেয়াল নাই, তার মাথার মধ্যে শুধু কাজ করতেছে সেই যে পাগল তাকে বলছে তোর বাচ্চারা পেয়ে যাবি 1 সপ্তাহের মধ্যে, আমি নিয়ে আসুন তোর বাসায়। তো তিনি মানে মাথায় ঘুরতেছে তার এটা যে বাচ্চাকে নিয়ে আসবে, বাচ্চাকে নিয়ে আসবে, তিনি মোটামুটি এটা বিশ্বাস করতে পারতেছেন। তো তিনি বাসার গেটের কাছে যখন আসছেন তখন দেখতেছেন রাস্তার মধ্যে তার হাজবেন্ড দাঁড়ায় আছে, তাকে দেখে দৌড়ায় আসছে, মানে শাহিনের আব্বা এসে বলছে কি তুমি কই গেছিলা, মানে তিনি চিৎকার করে মানে তার গলা ফাটায় ফেলতেছে আর কি, এবং সে মানে মনে হচ্ছে যে সে মানে আত পাগল টাইপের মানুষ হয়ে গেছে। তো বলতেছে যে না আমি গেছিলাম পাগলের কাছে। তো তিনি মানে রাগ করতে যেও চুপ করে গেলেন, আর কিছু বললেন না। তিনি শাহিনকে কোলে নিয়ে নিলেন, তার বাবা এবং স্ত্রীকে নিয়ে ঘরে আসলেন। তো ঘরে এসে তাদেরকে রেখে তিনি দেখা গেল যে মানে ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে বাসার পিছনে গেলেন। তো তখন শাহিনের মা শুনতেছে যে তার বাবা কাঁদতেছে বাইরে বসে। তো যাই হোক, তাদের পরিবারে খুব দুঃখ নেমে আসলো। শাহিনের মা দুঃখে কষ্টে শয্যাশায়ী হয়ে গেলেন, আর শাহিনের বাবা কাজে যাওয়া বন্ধ করে দিলেন। তো শাহিনকে নিয়ে যতটুকু টাইম তার বাবা পারেন থাকেন, আর মাঝে মাঝেই তিনি বাসার পেছনে যে চাপাভাবে কাঁদেন, এবং শব্দটা শাহিনের মা শোনেন এবং তিনিও কান্নাকাটি করেন। তো এইভাবে তাদের নাওয়া খাওয়া তারা ভুলে গেল, এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে খাবার দাবার এনে দিচ্ছে, তারা রান্না বাড়াও হয় না তাদের বাসায়, এবং শাহিনকেও দেখা গেল যে মানে ওই আত্মীয় স্বজনরা কেউ এসে তাড়াতাড়ি খাওয়ায়, এরকম একটা অবস্থা। তো এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেছে। 1 সপ্তাহ পার হওয়ার পরে একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে তারা বাতিও জ্বালতো না, তাদের মন এত খারাপ। তো সন্ধ্যার সময় হঠাৎ শাহিনের মা ওখান থেকে একটা শব্দ শুনে, একটা হাক জোরে, যে অমক বেগম বাইরে আয়, তোর মাইয়া লয়ে আইছি, তোর মাইয়া লয়ে যা। তো এই শুনে শাহিনের আম্মার মাথা একেবারে এলোমেলো হয়ে গেল। তিনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি দরজার বাইরে আসছেন, এসে তিনি দৌড়ে উঠান পার হয়ে তার মানে তাদের যে এন্ট্রান্স সেদিকে গেলেন। তো এটা চাপা এরকম ছোট্ট জায়গা ছিল, 2 পাশে গাছগাছালি তাদের দরজার সামনে। তো দৌড় দিয়ে তিনি বের হয়েছেন বাইরে। বের হয়ে দেখেন তাদের যে মূল ফটক, তার বাইরে একজন সাধু টাইপের মানুষ দাঁড়ানো, মানে উস্কো খুস্কো। সাধুরা সাধারণত বেশ মানে পরিচ্ছন্ন হয়। এই লোকটা কেমন উস্কো খুস্কো চুল, তার জটা লাগানো চুলের ভেতরে, এবং একটা কাপড় পেঁচানো পরা গায়ে, এবং তার কাঁধের উপরে বসে আছে তার মেয়ে। তার মেয়ে কাঁধের উপর বসে আছে, এবং তার মেয়ে তার দিকে তাকায় আছে, এবং তাকে দেখে বলল মা। তো সাধু তার মেয়েকে নামায় দিলেন কাঁধ থেকে, এবং এটা দেখে তিনি চিৎকার করে উঠলেন শাহিনের মা, এবং তিনি প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা, মাটিতে পড়ে কাঁদতেছেন। তো মেয়ে এসে জড়ায় ধরছে তার মাকে। তো এরকম একটা অবস্থা আর কি। তো বাসার ভেতর থেকে এই সব শব্দ শুনলেন শাহিনের বাবা, তিনিও দৌড় দিয়ে আসলেন। এসে দেখলেন যে সেই সাধু দাঁড়ায় আছে। তো তিনি শাহিনের বাবাকে বললেন যে আমার দুধের ব্যবস্থা কর, আমার দুধ দিয়ে গোসল দেওয়ার কথা, তোর মেয়েরও গোসল দেওয়ার কথা, দুধের ব্যবস্থা কর। তো শাহিনের বাবা কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকলেন, বিশ্বাস করতে পারতেছেন না সিনটা। তো শাহিনের মা বললেন যে যাও, তাড়াতাড়ি যাও, দুধ নিয়ে আসো, যেখানতে পারো দুধ নিয়ে আসো। তো তিনি তাড়াতাড়ি গেলেন। তিনি তার বাসায় বালতি ছিল, সেই বালতি নিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেলেন শাহিনের বাবা, এবং সেই সাধুকে এনে তার মেয়ে সহ বসতে দিলেন। শাহিনের মা বসতে দিলেন বাসার ভেতরে উঠানে। তো তিনি বসে আছেন সাধু, এবং সে তার মতো বসে আছেন, তিনি যেভাবে ধ্যান করেন মানে সেভাবে বসেছিলেন। আর
অন্ধকার হয়ে গেছে। তো শাহিনের মা তাড়াতাড়ি বাসার মধ্যে মানে তার যে হারিকেন এগুলো জ্বালালেন, এখানে জ্বালা এনে রাখলেন। তো হারিকেনের হালকা আলো এবং তিনি চুলা জ্বালাইছেন ওই কাছে, রান্না বাড়া করবেন, সে চুলার চলতেছে আর কি। সেই আলোতে সাধু বসে আছে এবং তার মেয়েকেও বসা রাখছে, কারণ দুধ দিয়ে গোসল করাইতে হবে। তো শাহিনের বাবা অনেকক্ষণ পরে আসলে 1 বালতি দুধ নিয়ে আসছেন। আনার পরে শাহিনের মা নিয়ে সামনে রাখলেন। শাহিনের বাবা বললেন যে এই যে নেন সাধু বাবা, আপনি গোসল করার কথা বলছেন। তো সাধু সেখান থেকে দুধ নিয়ে ঢেলে দিলেন শাহিনের বোনের গায়ে এবং তারপর নিজের গায়েও ঢাললেন দুধ। তো ঢালার পরে তিনি বলতেছেন নে বালতি নে। তো বলতেছে যে আপনি বসেন, আমরা খাওয়ার আয়োজন করতেছি। তো সাধু কিছুক্ষণ তাকায় থাকলেন, তাকায় থেকে শাহিনের বাবার মুখের দিকে তাকায় থাকলেন অনেকক্ষণ, মুখের দিকে তাকায় থেকে আর কিছু বললেন না। তো শাহিনের বাবা তাড়াতাড়ি তার মেয়েকে কোলে নিয়ে এসে আদর করতে করতে ঘরে ঢুকলেন। আর শাহিনের মা রান্নাঘরে চলে গেলেন। মানে রান্নাঘর বলতে আর কি, তাদের রান্নাঘর হচ্ছে যে প্রায় খোলা, একটা পাশ খোলা এবং এই পাশে চুলা জ্বলতেছে, তাদের সেই লাকড়ির চুলা, সেটাতে উনুন গরম হচ্ছে, তিনি রান্নার আয়োজন করতেছেন। তো তিনি কয়েক সেকেন্ড এই ব্যস্ততার মাঝে তিনি চিন্তা করছেন যে কি রান্না করবেন সাধুর জন্য। তো তারপর তার মনে হচ্ছে তার মেয়ের কথা, মেয়ের কাছে যাওয়ার কথা। তো তিনি বের হয়ে এলেন, রান্নাঘর থেকে বের হয়ে তার ঘরের দিকে যাচ্ছেন। তাকায় দেখেন সাধু নাই সেখানে, মানে জায়গাটা খালি পড়ে আছে। তো তার কাছে ই লাগলো, আরে সাধু কোথায় গেছেন? সাধু বসলেন, তিনি দৌড় দিয়ে গেলেন, এদিক ওদিক তাকালেন, দেখলেন কোথাও নাই, ক্ষেতের মধ্যেও নাই, বাসার সামনেও নাই, কোথাও নাই। এই তো একটু আগে বসা ছিল, কয়েক সেকেন্ড আগে। তো তিনি একটু অবাক হলেন, তিনি দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। ঢুকে তিনি বাসায় বললেন তার মানে হাজব্যান্ডকে যে ওই সাধুকে দেখছি, উনি তো নাই, উনি তো এই মাত্র ছিল একটু আগে, এখন কই গেছে? তো শাহিন তখন ঘুমায় আছে, এরকম অবস্থা। তো শাহিনের বাবা বলতেছে তো কই দেখি। তো শাহিনের বোনকে শাহিনের মা নিয়ে বলতেছে যে কই ছিলি? তো সে কিছু বলতেছে না, চুপ করে আছে। তো বাইরে এসে তাকায় দেখতেছে যে সাধু নাই। তো শাহিনের বাবা এসে বলছে সাধু তো নাই এখানে। বলে তুমি দেখো, এদিক ওদিক দেখো। তো কিছুক্ষণ শাহিনের বাবা ঘুরে আসলে এদিক ওদিক দেখলো, বললো না কোথাও সাধু নাই। তো বললো আল্লাহ, তাহলে তো উনি না খেয়ে করে চলে, যখন বলছে না খেয়ে চলে গেল, তখন শাহিনের মার মনে পড়লো যে মিষ্টি খাওয়ার কথাটা। তিনি বললেন যে হায় রে, সাধু তো আমারে বলছিল যে পেট ভরে মিষ্টি খাওয়াইতে হবে, তুই আমারে আর তোর মেয়ের দুধ দিয়ে গোসল দেওয়াবি আর আমারে পেট ভরে মিষ্টি খাওয়াবি, আমি তো মিষ্টির কথা ভুলেই গেছি। তো তিনি যখন শাহিনের আব্বাকে এই কথাটা বললেন, শাহিনের আব্বা বললো হায় হায়, কি করলা তুমি? এই সামান্য মিষ্টি, এই মানুষটা এত কষ্ট করলো, কোত্থেকে আমার মেরে নিয়ে আসলো, আর তুমি মিষ্টিটাই আনতে বললা না? তখন শাহিনের আম্মা বলে আমি ভুলে গেছিলাম, আমি উত্তেজনায় ভুলে গেছি, আমি মনে করছি যে এখন কি খাওয়ামো, তারে কেমনে যত্ন করবো, আমি আর কিছুই ভুলে গেছি। তখন শাহিনের আব্বা বললো যে তুমি এক কাজ করো, বল যাই, আমি এখনই যাই মিষ্টি নিয়ে আসতেছি, চলো আমরা যাই মিষ্টি দিয়ে আসবো তারে তো ধন্যবাদও দেওয়া হয়নি ঠিক মতো। তো বলে শাহিনের আব্বা বাসার থেকে বের হয়ে গেল। শাহিনের আম্মা তো একেবারে অনুশোচনায় বাঁচতেছে না, মেয়েকে বলতেছে কোথায় ছিলি, কি ব্যাপার কি। তো মেয়ে কোনো উত্তর দিতেছে না, মেয়ে জাস্ট চুপ করে আছে। তো বলে তো তুই কেমনে আইলি? তো মেয়ে বলতেছে আমারে ওই সাধু নিয়ে আসছে। কোত্থেকে নিয়ে আসছে? আমারে নিছিল গা মানুষ, ওখান থেকে যে নিয়ে আসছে, সবটিরে ঘুম পাড়ায় দিছে, সবটিরে ঘুম পাড়ায় দিয়ে আমারে নিয়ে আইছে। তো মানে তখন বুঝতে পারতেছে না যে কি ব্যাপার, কিভাবে ঘুম পাড়ায় দিল কি। তো তার মা আর এত মেয়েকে জিজ্ঞেস করলো না, মেয়েকে মাথায় হাত বুলাই দিতেছেন, তিনি গা হাত পা পরিষ্কার করে দিতেছেন, ই করতেছেন। তো অনেকক্ষণ পরে শাহিনের আব্বা আসলো, এরকম মিষ্টির এরকম ঠিলা নিয়ে আসলো, দুইটা এরকম বড় বড় মাটির ঠিলা নিয়ে বাসায় ঢুকলো। ঢুকে বললো যে এখন তো রাত হয়ে গেছে, তোমার আর যাওয়ার দরকার নাই, তুমি আমারে বলো কোথায় পাইছিলা সাধুরে, সেইখানে যে আমি মিষ্টিটা দিয়ে আসি, ওনারে ধন্যবাদ দিয়ে আসি, আর এই যে মিষ্টিটা যে আমরা ওই সময় আনি না, এর লেগে ওনার কাছে মাপ চাই আসি, যে আপনি কিছু মনে নিয়েন না। তো শাহিনের আম্মা বললো যে এদিক দিয়ে এরকম যাও, ওই গ্রাম শেষ হলে এরকম তিনি বলে দিলেন লোকেশন। তো শাহিনের আব্বা মিষ্টির ঠিলা দুইটা নিয়ে রওনা দিল। তিনি বেশ ভারী, তিনি অনেক মিষ্টি কিনছে, দোকানে যা মিষ্টি ছিল নিয়ে নিছেন তিনি। তো নিয়ে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সেই পথ পার হয়ে সেই যে গাছগাছালির কাছে চলে আসছেন। রাত, বাতাস চলতেছে, বেশ বাতাস, এবং ওই দিন অনেক মেঘ ছিল, মেঘে চাঁদ ঢেকে আছে, আকাশটা মনে হইতেছে একদম ঘোলাটে একটা সাদাটে একটা ভাব আকাশের মধ্যে। তো তিনি যখন গাছগাছালির কাছে আসছেন, তিনি বুঝতে পারছেন না কোন দিক দিয়ে ঢুকবেন। তো চিন্তা করলেন যে এদিক দিয়েই মনে হয় ঢোকার রাস্তা, মোটামুটি জায়গাটা একটু পাতলা, সেখান থেকে তিনি ঢুকে গেলেন মিষ্টির ঠিলা হাতে। তো ঢোকার পর তার কাছে মনে হচ্ছে
আশেপাশে অনেক মানে কোনো এক্সিস্টেন্স আছে মানুষের, যারা ফিসফাস করতেছে আশেপাশে, কথা বলতেছে কিছু। তিনি স্পষ্ট শুনতেছেন মনে হয় মানুষ কথা বলতেছে আশেপাশে ফিসফিস করে। তো তিনি একটু ভয় পেয়ে গেলেন যে এই অন্ধকারে গাছগাছালির মধ্যে কে থাকবে ফিসফিস করে কথা বলবে। তো একটা জায়গায় তিনি ওরকম দেখলেন, ফিকে হয়ে আসছে বাইরে, তখন বের হয়ে দেখতেছেন ওখানে আসলেই কেউ একজন আসন দিয়ে বসে আছে। তো উনি যখন কাছে গেলেন সাথে সাথে দেখলো যে সেই যে আসন দিয়ে বসে আছে সে মাথা ঘুরালো তার দিকে, তার চোখ দুটো ফাটার মতো জ্বলতেছে, জল জল করতেছে, যেমন অন্ধকারে বিড়ালের চোখ জ্বলে সেরকম। এবং তার দিকে অসংখ্য ইট উড়ে আসলো, লাইক মাটির ঢেলাগুলো যে থাকে খেতে সেগুলা অসংখ্য ঠাস ঠাস এদিক ওদিক উড়ে আসলো, মানে তার গায়ের মধ্যে লাগলো, মানে কঠিন অবস্থা। এবং একটা ঢেলা লেগে তার মিষ্টির ঠিলা ফেটে গেল, মানে মাটির ঠিলা ছিল, ফেটে টুকরো হয়ে মিষ্টি পড়ে গেল ওইখানে। তো তিনি ভয়ে মানে কি বলবেন বুঝে পাচ্ছেন, তিনি বলতেছেন যে সাধু বাবা, আমাকে এরকম মেরেন না, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম, যা তোর মিষ্টি নিয়ে এখান থেকে ভাগ, তোরা মানুষ বড়ই বেঈমান, তোদের জন্য কোনো উপকার করে কোনো হয় না, তোরা বেঈমান, তোরা কথা রাখতে পারস না, এনতে যা, তোর মিষ্টি লাগবো না, তোর মিষ্টি তুই খা বলে মানে তাকে ধমক দিলেন, বলে বাইরে যা এখনই। তো তিনি ভয়ের চোটে আসলে শাহিনের আব্বার আর সাহস হলো না, তিনি ওই হাত থেকে যতটুকু মিষ্টির যে ঠিলা যা ছিল রেখে তিনি ওখান থেকে দৌড় দিলেন। তো দৌড়ায় বের হয়ে আসছেন এবং তার ওই পর্যন্ত তিনি যতক্ষণ গাছের বাইরে পর্যন্ত আসছেন অনেকক্ষণ পর্যন্ত তার আশেপাশে সেই ঢিল পড়ছে। তো ঢিল পড়ার পরে তিনি অবাক হয়ে গেলেন যে এটা কি ব্যাপার, এটা কি ঘটলো এবং আমি কি দেখলাম। এই যে সাধু চোখগুলো জ্বলতেছে, মানে তার চোখগুলো জ্বলতেছিল কেমনে, সে কি মানুষ না অন্য কিছু। তো এই চিন্তা করে তিনি আস্তে আস্তে হাঁটতেছেন আর মনে করতেছেন আমি তো মিষ্টি নিয়ে গেছিলাম, উনি আমার খেদাই দিলে কি করবে, এটা তো আমাদের দোষ না। হ্যাঁ, এই চিন্তা করতে করতে তিনি আসলেন বাসায়, এসে পরিষ্কার তার গায়ের মধ্যে রস টস লেগে গেছিল মিষ্টির, এগুলো তিনি পরিষ্কার হলেন, তার স্ত্রীকে বললেন কি ঘটছে। তো যাই হোক, তো তারা স্বামী স্ত্রী এবং তার বাচ্চারা তারা অনেক দিন পর একসাথে আবার শুলেন এবং রাত্রে তারা মানে কথা বলতে বলতে ঘুমাইলেন। তবে মনের মধ্যে তাদের খটকা লেগেই থাকলো যে সাধু মিষ্টিটা নিল না, তাকে খাওয়ানো হলো না, তার সাথে কথাও বলা হলো না। তো পরদিন দিনের বেলা চিন্তা করলেন শাহিনের আব্বা যে এখন তো দিন হয়েছে, এখন তো পরিবেশ একটু অন্যরকম, যাই সাধুর কাছে যাই, তাকে যে আবার একটু বলে আসি যে আমাদের ভুল হয়েছিল, মনে ছিল না। তো তিনি সকালবেলা আবার যে মিষ্টি কিনলেন, মিষ্টি কিনে তিনি মানে রওনা দিলেন ওদিকে। তো হেঁটে হেঁটে গেছেন, দিনের বেলা আর এতটা লাগতেছে না সেই জায়গাটা। তো হাঁটতে 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 তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি সেই যে ওই গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকে একদম ফাঁকা জায়গাটা আসলেন, সে দেখলেন ওখানে সাধু নাই, মানে কেউ নাই, ওই জায়গাটা ফাঁকা, খা খা করতেছে। তো তিনি যখন ওই হেঁটে চলে আসবেন তখন তিনি একটা ফোঁস করে শব্দ শুনলেন, বেশ জোরে একটা ফোঁস করে শব্দ হলো। তো তাকায় দেখতেছেন পেছনে গাছগাছালির মধ্যে একটা বড় সাপ কয়েল করে বসে আছে, এটা কিং কোবরা হবে, বেশ বড় উঁচু, প্রায় তার ফনা 2-2.5 ফিট উপরে মাটির থেকে, ফোঁস করতেছে, মানে মুখ বের করে জিভ বের করে ফোঁস করতেছে ফনা তুলে, সে ফনার ব্যাস এত বড়, এরকম বিশাল। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে আর তিনি মিষ্টিটা নিলেন না, তিনি বুঝলেন এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। তিনি মিষ্টির যে হাঁড়ি দুটা নিয়েছিলেন রেখে তিনি ওখান থেকে দৌড় দিয়ে আবার গাছগাছালির মধ্যে ঢুকে যান। ঢুকে তিনি বের হয়ে আসেন এবং বের হয়ে এসে যাওয়ার সময় তিনি বলতে থাকেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার দয়া আমার সন্তানকে ফেরত পাইছি। তিনি ইচ্ছা করছেন বলেই আমার সন্তান আমার কাছে আবার ফেরত আসছে, আর তিনি ইচ্ছা করছে বলেই আপনি আমার সন্তানকে উদ্ধার করে আনতে পারছেন। যে সাধু বাবা, আপনি যেই হন, যেভাবে হন, আমি উপকার স্বীকার করি। আমি কিন্তু আসলে আপনার জন্য মিষ্টি আনতে আমরা ভুলে গেছিলাম। ওই সময় আমরা বাবা মা এতটাই আবেগে বশীভূত হয়ে গেছিলাম যে আমাদের মনেই ছিল না, আপনি এগুলা নিয়ে মনে দুঃখ রাখেন না বলে সে চলতে থাকে ওখানে। তো এই বলতে বলতে তিনি চলে আসছেন। তার কাছে মনে হলো যে তার কানের কাছ থেকে একটা বাতাস চলে গেল, শোঁ করে মনে হলো, একটা শোঁ করে একটা বাতাস চলে গেল। বললো ঘরে যা, এরকম মনে হলো যে বাতাসের মধ্যে একটা শব্দ আসলো যে ঘরে যা। যাই হোক, তিনি চলে আসছেন বাসায়। তিনি আর করবেন কি, তো বাসায় এসে তিনি মোটামুটি পরিবারকে বললেন, তার স্ত্রীকে আর বাচ্চাদেরকে দেখে রাখতে বললেন সবসময়, বাচ্চাদেরকে একলা যেন কোথাও না রাখা হয় এরকম। তো যাই হোক, তাদের এইভাবে সময় পার হলো। তো তিনি
পরবর্তীতে শুনছিলেন সেখানকার একজন মানুষের কাছে, মুরব্বী একজন মানুষ, তিনি বলছিলেন যে ওইখানে যে মানুষ বলে পাগল বসে থাকে বা সাধু অনেকে বলে, বা তুমিও বলছো যে সাধুরে তুমি দেখছিলা, ওইটা আসলে মানুষ ছিল না, জিন। ওর জিন, ওর সাথেও ওখানে ওর জিনের থাকতো। তো পরবর্তীতে যেহেতু তোমরা এখানে চলে যায়, এরকম ঘটনা ঘটছে, ওইখান থেকে সইরা অন্য কোথাও থাকে সে, হয়তো গেলে কখনো দেখা পাবা, কখনো পাবা না, এই। তো যাই হোক, এর উপকারী জিন, খারাপ জিন না, সে অনেক বয়স্ক, অনেক তার বয়স হয়েছে, এবং সে উপকারী জিন, উপকার তো করছেই তোমাদের। তো এই কথা নাকি এক মুরব্বী বলছিল। তো এই ছিল মেহমেদের পাঠানো ঘটনা। মেহমেদ তার সহকর্মী শাহিন, যার ঘটনা, যার বোন হারায় গেছিল, তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলো, এবং সে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তা আমি সেভাবেই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। ভাইয়া, বরাবরের মতো আমি আবারও একটা নতুন ঘটনা নিয়ে আসলাম। আজকের ঘটনা আমি শুনেছিলাম আমার এক চাচুর কাছে। তিনি আমাকে একটা ভয়ঙ্কর গ্রামের কথা শুনিয়েছিলেন। গ্রামটির নাম ছিল চৌমোহনী, এবং গ্রামটা শুরু হয়েছে চারদিকের ঘন জঙ্গল থেকে। মাঝখানে কয়েকটা কাঁচা বাড়ি আর এক পাশে পুরনো এক কবরস্থান। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে চলে যায়। প্রায় 30 বছর আগের ঘটনা। গ্রামে থাকতো একটা মেয়ে, তার নাম ছিল মাহিরা। সে মেয়েটা খুব শান্ত, নিরীহ এবং সবার প্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন জ্বরের পর এক রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামের মানুষ প্রচণ্ড আবেগে কাঁদতে কাঁদতে সেই মেয়েকে কবরস্থানে দাফন করে দেয়। কিন্তু তখনও আসল ঘটনা কেউ জানতো না। সেদিন রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন বৃদ্ধ, তার নাম ছিল হাফিজ। তো হাফিজ চাচা, তিনি কবরের পাশে থাকতেন। তিনি একদিন গভীর রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যেন মনে হচ্ছিল যে মাটির নিচে কেউ যেন আঘাত করছে বড্ড জোরে জোরে। ঠক ঠক শব্দ হচ্ছিল। প্রথমে তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো আমার কল্পনা হতে পারে, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল ছিল। কেননা সেই ঠক ঠক শব্দটা ক্রমাগতভাবেই জোরে হতে থাকলো, যেন বাঁচাও, আমাকে বাঁচাও, এমন স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ বা মেয়ের কান্না স্পষ্ট হাফিজ চাচার কানে এলো। হাফিজ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলো। চারদিকে তাকিয়ে দেখেন পুরোপুরিভাবে কবরস্থানের দিক থেকেই শব্দটা ভেসে আসছে। তিনি সাহস করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সে কবরস্থানের দিকে রওনা হন। তিনি সাহস করে কাছে যান। যে কবরের ওপর দাঁড়ান, ঠিক সেখান থেকেই শব্দ আসছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমাকে বের করো। এমন শব্দ শোনার পর হাফিজ চাচার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তিনি দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডাকেন। গ্রামের লোকজন জড়ো হয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর সকলেই যখন মাটি সরিয়ে দেখলো যে একটা মাহিরার কাফিন, অর্থাৎ কিছুদিন আগে যে মহিলা মারা গেল মাহিরা, তার কফিনটা বের হয়ে আসলো। তো সবাই মিলে যখন কফিনটা খুলতেই সবাই অবাক হয়ে গেল, যেন ভেতরে মাহিরার দেহটা নেই, কিন্তু কফিনের ভেতরটা ছিল আঁচড়ানো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো,
কফিনের ঢাকনার ভেতরে রক্ত দিয়ে লেখা, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছ। এরপর থেকে শুরু হয় আসল সব আতঙ্ক। প্রতিদিন রাতে গ্রামের মানুষ শুনতে পেত সেই কণ্ঠ, তোমরা আমাকে কেন কবর দিলে? কখনো কারো দরজার কড়া নাড়া দেয়, কখনো জানালার পাশে ছায়া দেখা যায়, কখনো বা মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এক এক করে কয়েকজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলতো তারা মাহিরাকে দেখেছে সাদা কাপড়ে, মাটিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। তার চোখে ছিল রক্ত আর ঠোঁটে একটাই কথা, আমি এখনো বেঁচে আছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। হাফিজ চাচা আবার সে শব্দ শুনতে পান, কিন্তু এবার কবরস্থানের দিক থেকে নয়, তার নিজের ঘরের ভেতর থেকে। তিনি দরজা খুলে দেখেন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মাহিরা, মুখে অদ্ভুত হাসি, আর ধীরে ধীরে বলে, এবার তুমি আমার জায়গায় যাবে। পরদিন সকালে মানুষ দেখে হাফিজ চাচা মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীর ঠান্ডা আর মুখে ভয়ের ছাপ। আর কবরস্থানে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে খুঁড়েছে। আজও কালিদহপুর গ্রামে সেই কবরস্থান পড়ে আছে। লোকজন বলে মাঝরাতে গেলেই এখনো শোনা যায় ঠক ঠক শব্দ। আর একটা কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো, আমি এখনো এখানে আটকে আছি। হাফিজ চাচার মৃত্যুর পর পুরো কালিদেহটা, সেই গ্রামটা যেন এক অদৃশ্য ভয়ের জালে আটকে গেল। মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হতো না। কবরস্থানের দিকটায় কেউ তাকাতো পর্যন্ত না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? কিছুদিন পর গ্রামে এক মাদ্রাসার শিক্ষক, তার নাম ছিল মাওলানা সাইফুল্লাহ সাহেব। তিনি ছিলেন অনেক জ্ঞানী এবং সাহসী মানুষ। গ্রামের লোকজন তাকে সব ঘটনা খুলে বলল। তিনি সব ঘটনা শুনে একটা কথাই বললেন, যে মাহিরার এটা কোনো আত্মা না, এটা হলো এক অশান্ত আত্মার অভিশাপ। তিনি সে রাতে সিদ্ধান্ত নিলেন কবরস্থানে যাবেন। গ্রামের সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সাইফুল্লাহ সাহেব কিছুতেই থামলেন না। রাত ঠিক 12টার সময় চারদিকে নিস্তবতা, হালকা বাতাসও বইছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব কোরআন তেলাওয়াত করতে করতে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ ঠক ঠক শব্দ এলো, সেই শব্দ যা আগেও হাফিজ চাচা শুনেছিলেন। কিন্তু এবার শুধু এক কবর থেকে না, পুরো কবরের স্থান ঠক ঠক শব্দ হতে হতে কাঁপতে শুরু করলো। মানুষ দেখলো এক ঝলকে সব ঠান্ডা হয়ে গেল। আর তারপর সাইফুল্লাহ সাহেব দেখলেন মাটির উপরে ধীরে ধীরে উঠে আসছে একটা ছায়া, সাদা কাপড়, এলোমেলো চুল, রক্তাক্ত মুখ। আর সে কেউ নয়, সে হলো মাহিরা। মাহিরা ধীরে ধীরে গিয়ে সে বলে, তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আমাকে মুক্তি দিতে আসছো? মাওলানা সাহেব শান্ত গলায় বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মাহিরা, কিন্তু তুমি এইভাবে এই অন্যায়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারো না। মাহিরা হঠাৎ চিৎকার করে ওঠে, বলতেছে যে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল প্রতিশোধ নিচ্ছি। আর তার চিৎকারের চারদিক কেঁপে ওঠে, গাছগুলো তুলতে থাকে, আর কবরগুলো সমস্ত কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মাওলানা বুঝতে পারলেন এটা শুধু মাহিরা একা না, সাথে অন্য কেউ আছে, একটা অন্ধকার শক্তি যা তার রাগকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন, কণ্ঠদায় দৃঢ়তা, মুখে ভয় নেই। মাহিরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, তার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে যায়, আমি ফিরবো, আমি আবারও ফিরবো।
এতক্ষণ পর্যন্ত যারা অনেক ধৈর্য সহকারে আমার ঘটনা শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ভাইয়া, আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনারা গল্পটা শুনলেন, অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমরা সবাই আপনার কমেন্টগুলো পড়ি এবং আমরা আপনাদের কমেন্ট দেখার পর যখন পড়ি, আমাদের মধ্যে নতুন নতুন গল্প বলার একটা আগ্রহ চলে আসে। ঠিক আছে ভাই, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম শফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি তাশফি আফরিন, খুলনা থেকে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। পড়ে শোনালে খুশি হব। জানি না যে এটা কতটা ভৌতিক, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। সময়টা 1995 সাল। আমি দুঃখিত, গ্রামের নামটি আমি বলতে পারছি না। আমাদের গ্রামে তখনও কোনো বিদ্যুৎ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ নেই। পেশায় আমার আব্বু একজন পিয়ন। তার সব চিঠি বিলি করে আসতে অনেকটা রাত হয়ে যেত। আর গ্রামের রাত 8টা মানে অনেক রাত। এখানে একটু কথা বলার মতো আছে। 1995 সাল, যারা এখন 30-40 বছর বয়সের মধ্যে আছেন, তাদের কাছে খুব একটা পুরনো না। যারা আরও বয়স্ক, তাদের কাছে তো আরোই খুব খুব সেদিনের কথা মনে হবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। 1995 সালেও কিন্তু তেমনভাবে মোবাইল ফোন, ইন্টারনেট কোনো কিছুই ছিল না। আর গ্রামে যেখানে তখন বিদ্যুৎই পৌঁছায়নি, সে সময়টা তো এসবের প্রশ্নই আসে না। তো সেই সময়ে চিঠির একটা প্রচলন ছিল এবং রানার বা ডাক পিয়ন, আমরা যেটাই বলি না কেন, তাদেরকে কিন্তু দেখা যেত যে গ্রামে একটা সাইকেলে করে চিঠি বিলি করছেন। তো তেমনটাই ছিলেন তাশফি আফরিন, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তার বাবা বিয়ের ঠিক 18 বছর পরেও আমার আব্বু আম্মুর কোনো সন্তান হয়নি। এটা নিয়ে আব্বুকে অনেক কথা শুনতে হতো। গ্রামের লোকেরা অনেক কথা বলতো। একদিন আম্মু দুপুরে রান্না করছে, হঠাৎ কেউ একজন দরজার বাহির থেকে বলছে, মা খুব খিদা লাগছে, কিছু খেতে দিবি? আম্মু তখন বেড়া থেকে উকি মেরে দেখে যে একটা পাগল লোক। আম্মু ভেতর থেকে বলল যে, বাবা আপনি বসেন, ডাল আর করলা ভাজি আছে, হয়ে গেছে, মাছটা রান্না হলেই আমি খেতে দিচ্ছি আপনাকে। জবাবে লোকটা বলে যে, মারে আমি মাছ খাই না, যা আছে ওটাই দে। আম্মু তাকে ডাল আর করলা ভাজি দিয়ে বারান্দায় একটা কোণে খেতে দিল এবং খেতে খেতে এক পর্যায়ে লোকটা হাড়ির সব ভাত খেয়ে ফেলল। লোকটা বলল যে, মারে সব তো আমাকে দিয়ে দিলি, এখন তোরা খাবি কি? আম্মু বলল যে, সমস্যা নেই, আমাদের ঘরে চাল আছে, আমি আবার রান্না করে নিব। খাওয়া শেষে লোকটা এমন একটা কথা বলল যেটা শুনে আম্মু পুরো অবাক হয়ে গেল। সে বলল যে, বিয়ের এত বছর হয়ে গেছে, ঘরে কোনো সন্তান নেই। জবাবে আম্মু বলল যে, আল্লাহ দেয়নি, এখনো আমাদের কিছু করার নাই বাবা। পাগল লোকটা বলল যে, কাল ফজরের নামাজ পড়ে তোদের বাড়ির পেছনে কুল গাছের নিচে গিয়ে তুই আর তোর স্বামী দুজনে ঝাঁকি দিলে একটা কুল পড়বে, কুল অর্থাৎ বড়ই পড়বে, ওটা সূর্য ওঠার আগে দুজন ভাগ করে খাবি। আম্মু বলল যে, বাবা এখন তো কুলের সময় না, কুল কি করে পড়বে? লোকটা আম্মুকে ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন, তোকে যা বলছি তাই কর। আর ছেলে হোক বা মেয়ে হোক, 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখবি। এ বলে লোকটা হুড়মুড় করে বের হয়ে চলে গেল। আম্মু আবার রান্নার জন্য যখন হাঁড়ি নিয়ে বের হবে, তখন দেখলো হাঁড়ির ভাত এবং কড়াইয়ের ভাজি কোনো কিছুই কমেনি, সবকিছুই আছে আবার আগের মতো। আম্মু দৌড়ে বাড়ির থেকে বের হয়ে এসে রাস্তায় দেখলো যে লোকটা কোথাও নেই। এটা কিভাবে সম্ভব? একজন লোক সবকিছু খেয়ে গেলেন এবং কথা হলো তার সাথে। এরপরে দেখছে যে হাঁড়ির ভাত তরকারি যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। এরপরে আম্মু বুঝলো যে এটা অন্যরকম কিছু একটা ছিল। তিনি ভাবলেন যে হয়তো ফেরেশতা হবে। এমনটা ভাবার পরে তিনি যেটা করলেন যে সেই লোকের কথা মতো আব্বু আম্মু ফজরের নামাজ শেষ করে দুজনে
সেই কুল গাছটার নিচে গেলেন এবং দুজনে ঝাঁকি দিলেন, আর একটা বড় আকারের কুলও পড়ল। আব্বু বেশি অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব। তিনি এতক্ষণ যাবত আসলে বিশ্বাস করছিলেন না। এরপরে ঠিকই কিন্তু কোনো কিছু না ভেবে তারা সূর্য ওঠার আগে দুজনে ভাগ করে খেয়ে ফেললেন। তার কয়েক মাস পর আমাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান আসে। খুব আদরের থাকে, তার জন্য আব্বু আম্মু তার নাম দেয় আদুরি। আস্তে আস্তে বড় আপু হতে থাকে খুব চালাক প্রকৃতির, এজন্য তার কোমরে ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়। এখন সে যেখানেই যায় ঝুনঝুন আওয়াজ হয়। আম্মুর খুঁজে পেতে আর সমস্যা হয় না, অর্থাৎ যেহেতু তিনি উল্লেখ করছেন যে বড় বোন, অর্থাৎ যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার বড় বোন, তিনি হচ্ছেন খুব চালাক প্রকৃতির থাকেন বাচ্চা সময়, এবং সেজন্য তার কোমরে ঝুনঝুনি বেঁধে দেওয়া হয় যাতে করে সে যেখানেই যাচ্ছে না কেন সেই শব্দটা আসছে। এটা কিন্তু গ্রামে প্রায় করা হতো আগে। আম্মুর খুঁজে পেতে তেমন একটা সমস্যা হয় না, আর গ্রামের অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তার জন্য আব্বু সেই কুল গাছের ডালে একটা দোলনা বেঁধে দেয়। আদুরি ওই দোলনাতে বাকি সঙ্গীদেরকে নিয়ে দোল খেলে। শাফিন ভাই বলতে বলতে ভুলে গেছি যে আমার বাড়িটার পেছনে একটা পুকুর ছিল, চারপাশে গাছ থাকায় পুকুরের পানিতে পাতা পড়ে যায় এবং পানির রংটা একেবারে কালো হয়ে গেছে। হঠাৎ একদিন দুপুরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আদুরির সেই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা আর শোনা যাচ্ছে না। আম্মু মনে করছে হয়তো বা অন্য কারো বাড়িতে গেছে। সন্ধ্যা গড়িয়ে এলো, আদুরি আর বাসায় ফিরছে না। আম্মুর তখন চিন্তা শুরু হলো যে চিৎকার চেঁচামেচি করে এসে একদম গ্রামের লোক জড়ো করলো। সবাই এসে এরপরে পুকুরের যখন কোথাও পেল না তখন পুকুরে জাল ফেলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। পুকুর থেকে উদ্ধার করা হয় যে আদুরির লাশ। তখন আম্মু সন্তান সম্ভাবনা থাকার কারণে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে আব্বু এসে আদুরিকে বাড়ির পেছনের বাগানে কবর দেয়। ঘটনাটা এরপরও চলতে থাকে। কিছুদিন পর আম্মু রাতে ঘুমালে শুনতে পেত কে যেন উঠান থেকে গুটি গুটি পায়ে হাঁটছে, আর সেই ঝুনঝুন আওয়াজটাও আসছে। এমন কয়েকদিন শোনা যায়। তারপর আব্বুকে বলে যে তুমি কি শুনছো? আমার মনে হচ্ছে আমাদের আদুরি বাইরে হাঁটে। আব্বু বলল যে মেয়ের এমন মৃত্যু তুমি ভুলতে পারছো না, এই জন্য এমনটা শুনছো। আম্মু এমনটা মনের ভুল মনে করে ঘুমিয়ে যায়। আব্বু একদিন চিঠি দিয়ে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। টর্চ লাইটের টিপ টিপ আলো নিয়ে বাড়ি ফিরছে। বাড়িতে ঢুকতে দেখলো একটা আলোর ঝলক বারান্দা দিয়ে দৌড়ে বাগানের দিকে চলে গেল। আম্মু ভয় পাবে ভেবে আব্বু আর কোনো কিছু জানায়নি তাকে যে সে এমনটা দেখলো। বাড়িতে আসলো, দেখলো যে একটা আলোর ঝলক হুট করে বাড়ি থেকে বের হয়ে সে বাগানের দিকে গেল। ওই রাতে আব্বু প্রথম সেই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা শুনতে পায়। এরপর সে সেদিকে খেয়াল করতেই হঠাৎ একটা ঠক ঠক আওয়াজ শুনতে পায় দরজাতে। এটা শুনে আম্মুরও ঘুম ভেঙে যায়। আব্বু ভাঙা গলায় বলে যে কে ওখানে। দরজার ওপাশ থেকে কে যেন কাঁদো কাঁদো গলায় বলে যে আব্বু আমি আদুরি। এটা শুনে আব্বু আম্মু দুজনই চমকে যায়। আব্বু দরজাটা খুলতেই দেখলো সেই একই রকমের একটা আলোর ঝলক। সেটা দৌড়ে বাগানের ভেতরে আদুরির কবরের কাছে গিয়ে মিটমিট করে নিভে গেল। আমাদের বাসার পাশে রতন কাকুদের বাসা। সে একদিন আব্বুকে ডেকে বলে, শাহজালাল, আমি প্রায় প্রতিদিন রাতেই যখন বাইরের থেকে আসি আমি দেখি যে একটা আলো তোমার মেয়ের কবরের কাছে মিটমিট করে চলে। তোমরা কি মোমবাতি জ্বালাও কবরের কাছে? আব্বু কোনোভাবে তার কথাটা এড়িয়ে এলো। আমাদের বাসায় থেকে হাসপাতালে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। রাতে প্রসব যন্ত্রণায় আম্মু কাতরাতে থাকে। আব্বু একটা ভ্যান ডেকে আম্মুকে নিয়ে হাসপাতালে যায়। রাত 3টার দিকে আবারও আরেকটা কন্যা সন্তানের আগমন ঘটে। আব্বু যখন বাসায় বিভিন্ন জিনিস নিতে আসে তখন দেখে যে কেউ একজন অপেক্ষা করছে। মনে খুশি কিন্তু অনেকটা অভিমান নিয়ে আব্বু এরকমটা দেখলো। আব্বু ঢুকতেই ছায়াটা দৌড়ে পালায়। এর কয়েকদিন পরে যখন আম্মু বাসায় আসে আম্মু অনেক সময়
লক্ষ্য করত যে বাচ্চাটা জানলার দিকে তাকিয়ে কারোর সাথে খেলছে, হাসছে। এটা আব্বুকে জানালে আব্বু বলে যে আমাদের আদুরি ওর বোনের কোনো ক্ষতি করবে না। একদিন আম্মু রোদে বসে আছে, হঠাৎ সেই পাগল লোকটা আবার বাসায় আসে। আম্মু তাকে দেখে কথা বলার জন্য ভাষা হারিয়ে ফেলে। লোকটা আম্মুকে ধমক দিয়ে বলে, তোকে যাওয়ার কথা আগে বলছি, 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখতেও পারলি না। আম্মুর চোখ থেকে অধর পানি ঝরতে থাকে, কিন্তু কোনো কিছু বলার থাকে না। পরে পাগল লোকটা বলে যে ওর জানাজাতে কোনো কিছু ভুল ছিল, আবার খতমে জানাজা পড়াই দিয়ে ওর আত্মাকে মুক্তি দে বলে লোকটা চলে গেল। পরে আব্বু হুজুর ডেকে আবার আদুরের জানাজা পড়ান। তারপর থেকে আর এমন শব্দ শোনা যায়নি। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছে, কিন্তু ঘটনাটি আমার পরিবারের আর আমি পরে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়ে পড়ে শোনালে খুশি হব। আম্মু ঘটনাগুলো যখন বলছিলেন তখন তিনি বারবার কেঁদে ফেলছিলেন। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তাশফি আফরিন, খুলনা থেকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন বর্তমানে একটি ঘটনা বলবো যেটা আমার এক অডিয়েন্স পাঠিয়েছেন। চলুন আমরা সরাসরি সেই ঘটনায় যাই। মানে যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ছি। রক্ত ছায়া। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। সবাই বলতো বাড়িটা নাকি বহু বছর ধরে খালি, কিন্তু সত্যি কথা হলো সেখানে কেউ একা একা গেলেও ফিরে আসার পর সে আর আগের মতো থাকে না। একদিন রাতে শহর থেকে ফেরা এক যুবক, ওর নাম ছিল অর্ণব, বৃষ্টির মধ্যে পথ হারিয়ে সেই বাড়ির সামনে এসে পড়ল। চারপাশে শুধু ঝড় আর ঝড়ের শব্দ, আর অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা বাড়ি। দরজা নিজে থেকেই খুলে গেল এবং সেও ভিতরে ঢুকে হঠাৎ যখনই ঢুকলো ভিতরে, আর ঝড়ো হাওয়া এটা ও গেটের ওপাশ থেকে অনুভব করলো যে থেমে গেছে। হঠাৎ করে ঘরের দেয়াল শুকনো, রক্তের মতো দাগ, আর মেঝেতে অদ্ভুত ছায়াগুলো নড়ছে। যখন কারো শরীরই নেই যেখানে কোনো ছায়া নেই, কিন্তু ওই ছায়া যেগুলো পেন্টিংয়ে যেই মূর্তিদের ছবিগুলো দেখানো ছিল, এটা একদম বাস্তবের মতো। তো তিনি এখন ভয়ে ভয়ে, তিনি তো ঝড়ের বাতাসে আসলে গা প্রচণ্ড ময়লা হয়ে গিয়েছে, কারণ অস্বাভাবিক একটি বড় ধরনের একটা ঝড় হয়ে গেছে। তো তিনি যখন এই বিষয় উপলব্ধি করে ভিতরে গেল, তখন তিনি ওই একটা বাড়ির সামনে গিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম, কেউ আছেন বাসায়? তো কোনো সাড়া শব্দ আসে না। তো তিনি সাড়া শব্দ না আসায় তিনি ভয় পেয়ে গেছে একটু। তিনি আরও সামনে দেখে আগাচ্ছে দরজার কাছে, যে তিনি দরজায় টোকা দিতে চাইছেন, কিন্তু তিনি দরজার কাছে যেতেই অবিশ্বাস্য যে ওই দরজা অটোমেটিক খুলে গিয়েছে। তো খুলে যাওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন, ভিতরে এইরকম একটা বাড়িতে ভিতরে এত সুন্দরভাবে সব কিছু সাজানো, যা অবাক করার মতো। কিন্তু ভিতরে যাওয়ার পর ওরা 1 পা 2 পা করে হাঁটছে, ওই হাঁটার শব্দটা ওর কানে ভেসে আসছে। ওই বাসায় কেউ নেই। তিনি অনেকক্ষণ ধরে ডাকছেন, কেউ আছেন আন্টি, আঙ্কেল, এভাবে ডাকছে। নতুন বাসায় এক সাহায্যের জন্য আসছি, তো কেউ নাই, একটা আরও ভয়ঙ্কর অবস্থা। তো একটু পর আকাশের ওই বিদ্যুৎ চমকাইছে এবং মেঘ গর্জন করছে এমন জোরে, ঠাস করে। তিনি ভয় পেয়ে গেছেন। একটু পরে তিনি আবারও অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। একটু পরে তিনি বললেন, কেউ আছেন বাসায়? তখন আস্তে করে তার পিছনের লাঠি হাতে দাঁড়িয়ে এক বুড়ি। তিনি বলছে, বসো। তখন বলল, দাদি, আমি তো বিপদে পড়ে গেছি, তো বিপদে পড়ার কারণে এই বাড়িতে ঢুকলাম, বাইরে প্রচুর ঝড় হচ্ছে, একটু যে সাহায্য লাগে দাদি। বলছে, তোমার জন্য আমি কি করতে পারি, এইভাবে বলছে।
বলছে, আন্টি আজকের এই রাতটুকু আমি যদি এখানে থেকে যেতে পারতাম আপনাদের বাসায় তাহলে খুবই খুবই উপকার হতো। আর রাতের পথ খুবই ভয় লাগছে, সাইকেলের চাকাটাও আমার নষ্ট হয়ে গেছে, আমি যাইতে পারবো না। তো তখন ওই দাদি বলছে, ঠিক আছে তুমি ওই ঘরে যা ঘুমাও। তো তিনি আমাকে বলল যে বাবা তুমি ওই ঘরে ঘুমাও, খাওয়া দাওয়া কিছু করছো কিনা। তো আমিও বলে দিলাম আমি আসলে রাতের বেলা কমই খাই, আজকে না খেলেও চলবে। তো কোনো কথা না বলে ওই দাদি মুখ ফিরিয়ে তিনি রান্নাঘরের দিকে মনে হয় চলে গেল। যাওয়ার একটু পরে আমি ওই রুমে, যে রুম দেখিয়ে দিয়েছিল সেই রুমে আমি ঢুকে বসেছিলাম। তো একটু পরে ওই দাদি খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসার পর টেবিলে দিয়ে বলছে, তুমি এইটা খেয়ে ঘুমিয়ে পড়বে, আর কোনো কাজে রুম থেকে বের হবে না। তো আবার এটাও বলছে, তোমার যদি বাথরুম সারতে হয় তুমি সেটাও কমপ্লিট করে রুমে ঢুকে যাও, রুম থেকে বের হবে না রাতে, বারবার বলছি। তখন আমার একটু ভয় বেশি লাগলো। অস্বাভাবিকভাবে বাড়ির যে বাইরের গেট ওটা খুলে গেল, সামনে আসলাম, আবার ওই ঘরের দরজাও খুলে গেল। একটা ভয় কেমন জানি কাজ করছে মনের ভিতরে। এখন উপায়ও নাই, বাহিরে প্রচুর বৃষ্টি এবং ঝড়ের পর বৃষ্টি হওয়া শুরু হয়েছে, ঝড় থেমে যাওয়ার পর। তো এখানে থাকতেই হবে, এখন কোনোভাবে জীবনটা বাঁচাতে হবে। তো তিনি এই সকল কিছু ভেবে ওই বাসায় সব কিছু কমপ্লিট করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ওই রুমে শুয়ে যায়। দরজা, রুম খোলা যাবে না, তার নিষেধ, মানে তার দাদির নিষেধ। তো তখন তিনি ঘুমিয়ে, তার তো ঘুম ধরে না, তার তো এই টেনশনগুলো মাথায় কাজ করছে, কিভাবে দরজা খুললো, এগুলো নিয়ে, কোথায় ঢুকলাম, কার বাসায় ঢুকলাম, কি আশায় বিষয় কিছুই বুঝতেছে না। তিনি এরকম ভাবতে 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 কিছুক্ষণ পরে দেখে ওই বুড়ির সাথে, মানে যে মুরব্বী মহিলা ছিল, ওই মহিলার সাথে বাহিরে কেউ যেন একজন কথা বলছে। তো আমার মনে হলো যে কে কথা বলছে, যদি একটু দেখতে পারতাম, মানে একটা কিউরিওসিটি মনের ভিতরে জেগে গেছে যে আমি তাকে দেখব। তো তিনি এরকম করতে করতে চিন্তা ভাবনা করে যে গেটটা খুলবে, কিন্তু ওই যে নিষেধ করে গেছে, তিনি তার খুলতে পারবে না। তো তিনি তারপরে রাতের বেলা একটু পরে দেখে ওই দাদি প্রচণ্ড জোরে চিল্লায়, মানে মানে একটা চিল্লানি দিছে। এই চিল্লানি দিয়ে তিনি আসলে মানে আর কোনো কথা বলে না, ওই লোক তো ভয় পেয়ে গেছে। তো সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন ওর ফোনে দেখে যে ওই সময় সকাল 11টা বাজে। তিনি যেয়ে দেখে দাদি ওই রুমে নেই, কেউ নেই রুমে, কিন্তু ঘরের দরজা লাগানো। তিনি ওই দরজার কাছে গেছে, দরজা অটোমেটিক খুলে গিয়েছে এবং তিনি তারপরে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে সকালবেলা বাসায় চলে গেছে। যাওয়ার পরে এই জিনিস ভাবতে ভাবতে আসলে তার মনের মধ্যে একটা ভয় ছিল, তিনি অসুস্থ হয়ে যায়। এই বিষয়টা তার মা বাবাকে বলার পরে বলছে, এটা আসলে কিছুই না, এগুলো তোর ভাবার কোনো দরকার নাই, তুই এগুলো ভুলে যা। তো তিনি এতটুকুই লিখে আমাকে পাঠিয়ে বলেছে, ভাইয়া এটা সত্য ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই ভাইয়া পড়ে শোনাবেন, আমি অনেক বেশি খুশি হব। এই তো পড়ে দিলাম। আর আমি আমাদের এই চ্যানেলে সর্বদাই আপনারা যারা যারা আমাদেরকে ঘটনা পাঠান, আমি সব ঘটনাই পড়ি, সেটা ভালো হোক আর খারাপ হোক। আপনার কাছে যদি ঘটনা থাকে তাহলে অবশ্যই ঘটনা পাঠাবেন। ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।